সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে প্রতিদিনের মতো স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে যদি থেকে থাকে 700 কোটি মানুষ, তো খেয়াল রাখবেন আমাদের এই পৃথিবীতে আছে 21 কোটি মুখোশ। আমাদের এই সমাজে কোনটা মানুষ আর কোনটা মুখোশ সেটা চিনে বড় মুশকিল। মাঝে মাঝে রাস্তায় চলতে গেলে দেখবেন যে দেওয়ালে লেখা থাকে কুকুর হইতে সাবধান। তেমনি যদি আমাদের এই সমাজের কিছু নিকৃষ্ট মানুষের পিছনে লেখা থাকতো মানুষরূপী জানোয়ার হতে সাবধান, তাহলে হয়তো সৈকতের মতো কিছু সহজ সরল মানুষ বেঁচে যেত। দর্শক বন্ধুরা, সৈকতের জীবনের বাস্তব গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমার এই কথাগুলো ভীষণ মনে পড়লো। সৈকতের জীবনের বাস্তব গল্পটা আমার হৃদয় স্পর্শ করেছে। আশা করি গল্পটাও আপনার অনেক ভালো লাগবে। তাই বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সৈকত, আমার বাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে আমার একটা ছোট বোন। আমার পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবারের চেয়েও আরেকটু উপরে। আমার আব্বা একজন হাই স্কুলের মাস্টার। বাবা হাই স্কুলে চাকরি করে যে টাকা বেতন পায় সে টাকা দিয়ে আমাদের সংসারটা কোনো রকম টেনে হিঁচড়ে চলে যায়। আমি ছোটোবেলা থেকেই না পড়াশোনার প্রতি খুব বেশি মেধাবী ছিলাম না। যদিও আমার আব্বা একজন স্কুল মাস্টার, কিন্তু আমি পড়াশোনার প্রতি যথেষ্ট বাজে ছিলাম। আমি স্কুল ফাঁকি দিতাম, ঠিকমতো পড়াশোনা করতাম না। এটা নিয়ে বাবা আমাকে প্রচুর পরিমাণ মারতো। বাবা আমাকে সবসময় বোঝাতো যে তুই আমার একটা মাত্র সন্তান, আমি একজন স্কুল মাস্টার। এই এলাকার সবগুলো মানুষ আমাকে অনেক ভালো করে চিনে। দেখ, হয়তো আমার বেতনটা কম হতে পারে, আমি হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হতে পারি, কিন্তু বিশ্বাস কর, একজন হাই স্কুল মাস্টারের যে পরিমাণ সম্মান, এটা আমি তোকে বলে বুঝাইতে পারবো না। আর তোর জন্য আমার এই সম্মানটা নষ্ট হয়ে যাবে। বাবা, তুই একটু কষ্ট করে পড়াশোনা কর, অ্যান্ড তুই পড়াশোনা করলে অনেক ভালো করতে পারবি। বাবা আমাকে এই ব্যাপারগুলো সবসময় বোঝাতো, কিন্তু কেন জানি আমার মাথায় পড়াশোনা কোনোভাবেই ঢুকতো না। বাবা বলার পর যে আমি চেষ্টা করতাম না, ব্যাপারটা তা না। আমি কিন্তু খুব ভালোই চেষ্টা করতাম, বাট কেন জানি আমার পড়াশোনা হতো না। ছোটোবেলা থেকে আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু আছে, যার নাম হচ্ছে রানা। রানা আমার এত ক্লোজ ফ্রেন্ড যে আমি একটা মুহূর্ত রানার সাথে দেখা না করলে, একটা মুহূর্ত রানার সাথে কথা না বললে আমি থাকতে পারি না। রানা হচ্ছে আমাদের পাশাপাশি বাড়ির একটা মানুষ। ছোটোবেলা থেকে আমি রানার সাথে বড় হই। রানাও আমার মতো পড়াশোনার প্রতি খুব বেশি ভালো না। ও আমার মতো আড্ডাবাজি, দুষ্টামি, মজা, ফানি, মাস্তি এসব করতে ভালোবাসে। আমরা দুজনে একসাথে স্কুলে যেতাম, এবং আমরা দুজনে একসাথে স্কুলে যাওয়ার পরে স্কুলে ক্লাস না করে আমরা বই নিয়ে মাঠে ঘাটে আর জঙ্গলে ঘুরে বেড়াতাম। এভাবে আমাদের স্কুল জীবনটা কাটে। কোনো রকম টেনে হিস্ট্রি আমরা দুজনে এসএসসিটা পাস করি। অ্যান্ড এসএসসি পাস করার পরে আমার আব্বা চিন্তা করতেছিল যে রেজাল্ট যেহেতু আমার অনেক বেশি খারাপ, তাও বাবার চিন্তাভাবনা যে বাবা আমাকে পড়াশোনা করাবে, বাবা আমাকে একটা কলেজে ভর্তি করায়। কিন্তু তখন রানা আর কলেজে ভর্তি হয় না। রানা কলেজে ভর্তি না হয়ে রানা হচ্ছে আমাদের বাজারে রানা একটা মুদি দোকান দেয়। তো মুদি দোকানটা অত বড় না, লাইক হচ্ছে ছোট টাইপের। ওইখানে হচ্ছে বিস্কিট, চানাচুর, তারপরে ওইরকমও জিনিসগুলো বিক্রি করে। বাট এটা ছিল এরকম যে ওর সময়টা কাটানোর জন্য, যে ওকে যাতে কেউ কখনো বেকার বলতে না পারে। তো রানার সাথে আমার বন্ডিংটা এত ভালো যে আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড। আমি যেখানেই যাই আমি রানাকে সাথে করে নিয়ে যাই, অ্যান্ড রানা যেখানে যায় আমাকে সাথে করে নিয়ে যায়। এমনও হয় যে রানাদের বাসায় যদি ভালো কোনো রান্না হয়, তাহলে রানা এটা টিফিন বক্সে করে আমার জন্য নিয়ে আসে। আর আমাদের বাসায় যদি ভালো কোনো রান্না হয়, আমিও সেটা টিফিন বক্স করে রান্নার জন্য নিয়ে যাই। আমাদের বন্ধুত্ব দেখে এলাকার অনেক মানুষ হিংসা করে, মানে অনেকেই চিন্তাই করতে পারে না যে দুইটা যুবক বয়সী ছেলের মাঝে এত প্রেম ভালোবাসা হতে পারে। গ্রামের অনেক মানুষগুলো আমাদেরকে হিংসা করে বলে যে তোরা কখনো বিয়ে করতে পারবি না, কারণ তোরা দুজন স্বামী স্ত্রীর মতো বড় হচ্ছিস। মানে আমার কাছে এত ভালো লাগে যখন রানার সাথে আমি চলাফেরা করি, কারণ হচ্ছে রানা আমার মনের দুঃখগুলো না মানে অনেক ভালো বুঝতে পারে। আমার মন যদি কখনো খারাপ থাকে, ও আমার মুখের দিকে তাকিয়ে আমার মনের কথাগুলো স্পষ্ট বুঝতে পারে। আর এভাবে আমি ওর দিকে তাকালে ওর দুঃখগুলো বুঝতে পারি। যাই হোক, আমি কলেজে পড়ি, অ্যান্ড ও হচ্ছে তখন দোকানদারি করে। এভাবে যেতে যেতে ওর একটা বোন আছে যার নাম হচ্ছে লুনা। লুনা কিন্তু অসম্ভব সুন্দর একটা মেয়ে ছিল, মানে ওরই বোন। আচ্ছা, আমি রানার পরিবারের ব্যাপারে একটুখানি বলে রাখি। রানার পরিবারে হচ্ছে ওর বাবা দুই বিয়ে করেছে। ও হচ্ছে প্রথম সংসারের, এবং দ্বিতীয় সংসারে হচ্ছে ওর আরও দুইটা সৎবোন আছে। মানে প্রথম সংসারে ও আর ওর বোন, অ্যান্ড হচ্ছে দ্বিতীয় সংসারে ওর দুইটা সৎবোন আছে।
তো আমি যখনই মানে ওর হচ্ছে আমি ওর মানে ওর যেটা আপন বোন যার নাম হচ্ছে লুনা, লুনাকে আমি অনেক বেশি পছন্দ করি। আমার কেন জানি লুনাকে অনেক ভালো লাগে। মানে লুনার ব্যাপারে আমি একটুখানি বলে রাখি, লুনা যে আসলে মানে অনেক হয় না যে মানে অনেক বেশি ফর্সা অনেক সুন্দর, ব্যাপারটা এরকম না। বাট লুনা মানে একটু শ্যামবরণ, বাট ওর মুখের কাটিংটা অনেক মায়া, এবং ও সবসময় আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। ও গ্রামের মেয়ে হলেও সবসময় হচ্ছে মানে শহরের ড্রেসগুলো পরে। মানে আমার কেন জানি মনে হয় যে শহরের মেয়েগুলো সবসময় স্মার্ট হয়। আমি যখন কোনো শহরে যাইতাম, কোনো শহরে গেলে আমার কাছে মনে হতো যে শহরের মেয়েগুলো আসলে অনেক বেশি স্মার্ট। আমি যখন মাঝে মাঝে হচ্ছে আমাদের ফেনী বা নোয়াখালী শহরে যাইতাম, তখন আমি শহরে মানে মার্কেটে গেলে দেখতাম যে শহরের মেয়েগুলো যখন আসে তখন তাদেরকে অনেক সুন্দর লাগে। বাট কেন শহরের মেয়েদেরকে এত সুন্দর লাগে এই ব্যাপারটা আমি কিন্তু জানি না। আর আমি একটা ব্যাপার সবসময় খেয়াল করে দেখি যে আমার বন্ধু রানার বোন লুনা সবসময় এরকম মানে শহরের মেয়েদের মতো ড্রেস পরে, মানে 3 পিস পরে একটু শর্ট টাইপের। আর তারপর হচ্ছে মাঝে মাঝে ওড়না ব্যবহার করে না, মানে চুল ছেড়ে দিয়ে চলাফেরা করে যেমন করে শহরের মেয়েরা চলে। তো এই ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আমি জাস্ট শুধুমাত্র সুযোগ খুঁজতে থাকি যে কোন সুযোগে আমি লুনাকে আমার ভালোবাসার কথাটা বলতে পারি। এভাবে প্রায় কয়েকটা মাস কেটে যায়, অ্যান্ড আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে যাই। আর লুনা কিন্তু তখন পড়াশোনা করে হচ্ছে কলেজে, মানে কলেজে বলতে লুনা আমার 1 বছরের জুনিয়র। শেষমেশ আমি যে কলেজে মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি ওই কলেজে লুনা ভর্তি হয়। অ্যান্ড লুনা যখন ওই কলেজে ভর্তি হয় তখন আমার একটু সুবিধা হয় বলতে কি যে আমাদের মানে ওদের গ্রাম আমাদের গ্রাম কিন্তু খুব বেশি ডিস্টেন্স না, মানে পাশাপাশি একটা গ্রাম। তো দেখা গেল কি যে আমি যখন আমাদের গ্রাম থেকে মানে বের হয়ে কলেজের উদ্দেশ্যে যাই, যে মানে যেই সিএনজি স্ট্যান্ড থেকে আমি হচ্ছে সিএনজিতে উঠি, সেও সেম সিএনজি স্টেশনে আসতে হয়। মানে দুজনে একসাথেই যাই এবং একসাথেই কলেজ থেকে আসি। বাট আমি এই পর্যন্ত আমার ভালোবাসার কথাটা তাকে বলতে পারি নাই। অনেকদিন যাওয়ার পরে আমি একটা ব্যাপার একটু খেয়াল করে দেখি বলতে কি যে লুনা মাঝে মাঝে মানে আমাদের যে আমার বেসের যে বন্ধুগুলো আছে ওদের সাথে খুব ক্লোজলি কথা বলে। এবং আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে রাহাত। আমি মানে অন্যের মারফতে শুনতে পাই যে লুনা নাকি রাহাতকে অনেক পছন্দ করে। এটা শোনার পর আমার খুব বেশি খারাপ লাগে। আমি চিন্তা করি যে আমি যত দ্রুত পারি আমার ভালোবাসার কথা লুনাকে বলে দিই। ও যদি অ্যাকসেপ্ট করে তো করলো, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো মানে কোনো প্রবলেম নাই। এভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন আমি লুনাকে যখন মানে কলেজ থেকে আসতেছিলাম, একই সিএনজি করে আসতেছি, কিন্তু হঠাৎ করে সিএনজির গ্যাস পুড়িয়ে যায়। যখন সিএনজির গ্যাস পুড়িয়ে যায় তখন সিএনজি থেকে যত যাত্রী ছিল সবাইকে নামায় দেয়। তো আমরাও নেমে যাওয়ার পরে মানে এরপরের সিএনজির জন্য অপেক্ষা করতেছি। মানে আমাদের বাজারের সিএনজিগুলো এরকম যে ধরেন একটা সিএনজির ভিতরে 5 জন, মানে পিছনে 3 জন, সামনে হচ্ছে 2 জন, মানে 5 জন যখন ফিল আপ হয়ে যায় তখন এই সিএনজিটা ছাড়ে। এরপরে আবার হচ্ছে সিরিয়ালে আরেকটা সিএনজি থাকে, ওই সিএনজিতে যখন 5 জন ফিল আপ হবে তখন ছাড়বে। এরকম 1 জন 2 জন নিয়ে ওই রাস্তায় সিএনজি চলে না। আর যদি বাইরের কোনো সিএনজি আসে তাহলে ও কী করে ওই মানে রাস্তার মধ্যে থেকে কোনো যাত্রী উঠায় না। এটা হচ্ছে আমাদের সিএনজি স্ট্যান্ডের একটা নিয়ম। এটা একরকম ওদের গডফাদার দ্বারা পরিচালিত। যাই হোক, এভাবে যাওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, কোনো সিএনজি আসতেছে না। অ্যান্ড তখন ভর দুপুর ছিল, পাশে একটা বটগাছের মতো ছিল। আমি বটগাছের নিচে গিয়ে ওরে বললাম যে তুমি একটু বটগাছের নিচে আসো, আমরা ওখানে একটু দাঁড়িয়ে কথা বলি। এরপর আমি ওকে ওই বটগাছের নিচে নিয়ে যাওয়ার পরে মানে তখন হচ্ছে মানে গ্রীষ্মর সময় ছিল, মানে প্রচণ্ড পরিমাণ গরম। আর আপনার একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে গরমের সিজনে যখন আপনি কোনো গাছের নিচে দাঁড়াবেন তখন আপনার শরীরটা এমনিতেই শীতল হয়ে যায়, কারণ গরমের সময় কিন্তু গাছ তার ভিতর থেকে অক্সিজেন ছাড়ে। অ্যান্ড এই অক্সিজেনের কারণে মানে গাছের চারপাশটা ঠান্ডা থাকে। আর বটগাছ তো একটু অতুলনীয়, বটগাছ হচ্ছে গাছের ভিতরে সবচেয়ে বেশি অক্সিজেন দেয়। তো এরপর আমি কী করি, ওর সাথে অনেকক্ষণ ধরে বসে থাকি। অ্যান্ড বসে থাকার পরে আমি ওকে বলি যে লুনা, আমি যদি তোমাকে একটা কথা বলি তুমি কি আমার কথাটা শুনে রাগ করবা, আমাকে বকা দিবা? তো বলতেছে যে না, কেন বকা দিব, আপনাকে আমার বকা দেওয়ার কী আছে, আমরা তো হচ্ছে একই কলেজে পড়ি, আর আপনি তো আমার মাত্র 1 বছরের বড়, তাই না? আর আমি তো আপনাকে মানে হচ্ছে বড় ভাই হিসেবে দেখি না, আমি ভাবি যে আপনি আমার খুব ভালো একটা ফ্রেন্ড। আমি তখন তাকে বলি যে লুনা, আমি বেশ কয়েকদিন ধরে একটা কথা তোমাকে বলার জন্য অপেক্ষা করতেছি, আর শুধুমাত্র সুযোগ খুঁজতেছি যে যদি কোনো একটা সুযোগ হয় আমি তোমাকে আমার ভালোবাসার কথাটা বলবো। এটা বলার পরে ও আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকে বলতেছে ভালোবাসার কথা বলবেন মানে? আমি বলি ভালোবাসার কথা বলবো মানে ভালোবাসার কথা বলবো। তখন আমাকে বলতেছে ভালোবাসার কথা বলবেন মানে ভালোবাসার কথা বলবেন, তো ভালোবাসার কথা তো বলেই দিলেন। আমি তখন তারা বলতেছি যে তুমি যেহেতু বুঝেই গেছো তাহলে তো আমার আর বিশ্লেষণ করে তোমাকে বলার দরকার নাই। আসলে কি জানো না, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, আমার তোমাকে অনেক ভালো লাগে। বাট সেদিন যখন কোনো একটা ছেলের মুখে শুনেছিলাম যে তুমি নাকি রাহাতকে পছন্দ করো, এটা শোনার পর বিশ্বাস করো আমার খুব বেশি কষ্ট লেগেছে।
তখন সে আমাকে বলতেছে যে আমি রাহাতকে পছন্দ করি, এটা আপনাকে কে বলেছে? আমি বললাম কলেজের কার মুখ থেকে জানি শুনেছিলাম যে তুমি রাহাতকে পছন্দ করো। তখন সে আমাকে বলতেছে আমি রাহাতকে পছন্দ করি না, রাহাত আমাকে পছন্দ করে। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ তাই তো, এবং রাহাত আমাকে ভালোবাসার প্রস্তাব করেছিল, আমি সেটাকে প্রত্যাখ্যান করেছি। অ্যান্ড আমি রাহাতের মনে কষ্ট দিতে চাই নাই বলে আমি রাহাতকে বলেছিলাম যে রাহাত আমরা কখনো প্রেমিক প্রেমিকা হতে পারবো না, কারণ প্রেম ভালোবাসায় আমার গায়ে চুলকানি আছে, আমি তোমার সাথে একটা ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারি। আমি তখন রাহাতকে বললাম যে তুমি আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, ওর মনে আমি আমার জন্য কোনো রকম কষ্ট দিতে চাই না, যার জন্য আমি ওর সাথে ফ্রেন্ডলি খুব ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করি। এভাবে অনেকক্ষণ ধরে কথা বলার পর আমি তারে বললাম তাহলে বাদ দাও রাহাদের কথা, রাহাদের জায়গায় তো রাহাত পড়েই আছে, এখন তুমি আমার ব্যাপারটা নিয়ে কিছু বলো। ও আমাকে বলে যে ঠিক আছে আমার ভাইয়ের সাথে ডিসকাস করে দেখি। আমি বলি খবরদার তুমি কিন্তু রানাকে এ ব্যাপারে কিছুই বলবা না। ও আমাকে বলতেছে কেন, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে কি আমার ভাই ব্যাপারটা জানবে না? আমি বলি তো তোমাকে বিয়ে করার পর তোমার ভাই হয়তো ব্যাপারটা জানতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু মানে এখন যদি তুমি রানাকে বলে দাও তাহলে রানা হয়তো আমার উপরে চড়ে যেতে পারে, আর ওর মাথা যে গরম ও আমাকে ঘুষি মেরে দেবে। তখন লুনা আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তো আমার ভাইয়ার ঘুষি খেতে পারবেন না, আমাকে ভালোবাসতে পারবেন, আর আমার ভাইয়ার মায়ের খেতে পারবেন না? আপনি দেখেন না সিনেমার ভিতরে একটা নায়িকাকে পাওয়ার জন্য নায়ক কত মায়ের খায়, তো আপনি আমার জন্য মায়ের খেতে পারবেন না? আমি তখন তার দিকে তাকে বলতেছি দেখো আমি সিনেমার হিরো কিংবা সিনেমার কোনো আর্টিস্ট না যে আমি মানে মায়ের খেয়ে আমার ভালোবাসার মানুষটাকে জয় করব। আর সিনেমার মধ্যে একটা ব্যাপার তুমি কি দেখছো যে একটা নায়ক অনেকগুলো গুন্ডাকে পিটায়, তো আমি তো সিনেমার নায়ক না, আমি তো অনেকগুলো গুন্ডাকে পিটাইতে পারবো না। আমার ভালোবাসাটা যেমন বাস্তব, আমার মুখের কথাগুলোই বাস্তব, আর আমি তোমাকে আমার ভালোবাসার কথাটা আমার অন্তঃস্থল থেকে বলেছি, প্লিজ তুমি আমাকে প্রত্যাখ্যান করো না, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তখনও আমাকে বলে যে ঠিক আছে আপনি তো আপনার কথা আমাকে বললেন, আমি ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখি। আমি তার বললাম যে ভাবাভাবি করার কি আছে, তুমি আমাকে পছন্দ করো, আর আমি যেহেতু অনেক দিন ধরে তোমার সাথে চলাফেরা করতেছি, আমার তো মনে হয় যে আমার মাঝে এরকম কোনো খারাপ দিক তুমি পাও নাই যেটার জন্য তুমি আমাকে রিফিউজ করতে পারো। তখন সে আমাকে বলতেছে যে দেখেন কথায় আছে যে ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি তারে বললাম যে এই কথাটা তো ব্যবহার হয় ব্যবসা বাণিজ্যের খাতিলে, যখন মানুষ কোনো ব্যবসা স্টার্ট করে তখন সে অনেক ভেবেচিন্তে ব্যবসাটা স্টার্ট করে, তাহলে কি আমার ভালোবাসাটা তুমি বাণিজ্য হিসাবে নিলা? তখন সে আমার মুখের দিকে তাকায় বলতেছে আরে বুদ্ধ, আমি তোমার ভালোবাসাটাকে বাণিজ্য হিসাবে নেই নাই, আমি শুধু তোমার কাছ থেকে একটুখানি সময় নিয়েছি, আর এই সময়টা কেন নিয়েছি এটা সময় সুযোগ হলে তুমি সব কিছুই বুঝতে পারবা। কথার একটা ফাঁকে হঠাৎ করে একটা সিএনজি চলে আসে, অ্যান্ড সিএনজি আসার পরে সিএনজিটাকে আমি সিগন্যাল দিই না, তারপরে হারামজাদা সিএনজি আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। এরপরে ও আর আমি সিএনজি করে একসাথে বাসায় ফিরি। আমার তারপর থেকে আর রানার সামনে যেতে আমার ইচ্ছে করে না, আমার মনের ভিতর প্রচুর পরিমাণ ভয় কাজ করে যে না জানি রানা আমাকে দেখলে ওর বোন ঝি পাকনার পাকনা লুনা কিন্তু সবসময় রানার সাথে মিশে থাকে, মানে ওর পেটের ভিতরে এমন কোনো কথা নাই যে কথাগুলো রানাকে বলে না। অ্যান্ড রানাও এসে আমার কাছে বলে দিয়েছে দেখ লুনা আজকে এটা বলছে, আজকে ওইটা বলছে, বিভিন্ন রকমের কথা। আমি তখন চিন্তা করতে থাকি যদি আমার ভালোবাসার কথা যদি একবার রানার কাছে বলে দেয় তাহলে রানা যেই খারাপের খারাপ ও আমাকে মেরেই ফেলবে। এভাবে কয়েকটা দিন কেটে গেল, বাট আমি আর লুনার মুখ থেকে ওরকম কোনো সুযোগ সময় পেলাম না। মানে আমরা যখন সিএনজি করে যাই তখন দেখা যায় কি যে সিএনজিতে অনেক লোক থাকে, ওইখানে আমি ওর সাথে কোনোভাবে কথা বলতে পারি না। অ্যান্ড কলেজে যাওয়ার পরে তখনও অনেক ছেলে টেলে থাকে, আর ও যেহেতু আমার 1 বছরের জুনিয়র, আমি ওর সাথে একদম গেসে বা মিশে কথা বলতে পারি না, আমাদের দুজনের মাঝে একটা অনেক বড় ডিস্টেন্স রাখতে হয়। এভাবে আরও প্রায় 7-8 দিন কেটে যায়। অ্যান্ড 7-8 দিন কেটে যাওয়ার পরে আমি একদিন থেকে সিএনজির ভিতরে অনেক মানুষ ছিল, সামনে 2 জন, পিছনে হচ্ছে মানে একজন লোক ছিল, ও ছিল মানে পাশে, আর আমি ছিলাম মধ্যখানে। তখন আমি তারা বলতেছি যে লুনা, একটু আস্তেই করেই বলতেছি যে আমি বলতেছি লুনা আমি যে তোমাকে বললাম তুমি তো আমার কথাটার কোনো অ্যান্সার দিলা না, আজকে এতটা দিন চলে গেল আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনলাম না। তখন সে বলতেছে, সে একটু লাউডলি বলতেছে যে কী উত্তর দিব। আমি তখন বলতেছি আরে এত জোরে কথা বলতেছো কেন, সিএনজিতে মানুষ আছে না? ও আমাকে বলতেছে তো মানুষ থাকলে কী হয়েছে, আমি কি মানুষকে ভয় পাই? আমি বললাম যে তুমি মানুষকে ভয় পাও না সেটা ঠিক আছে, কিন্তু এই মানুষগুলো তো আমাদের এলাকার, এই মানুষগুলো যদি আমাদের এই ব্যাপারটা জেনে যায় তাহলে এরা বাজারে গিয়ে সমালোচনা করবে, আর এই ব্যাপারগুলো তোমার ভাইয়ের কানে চলে যাবে। প্লিজ তুমি এমন কোনো কাজ করো না যেটার কারণে আমি রানার কাছে ছোট হয়ে যাই। তখন সে আমাকে বলতেছিল বোঝা গেছে আপনার ভালোবাসা যে কেমন সেটা আমি জেনে গেছি। আমি তখন তারা বলতেছি যে কেন আমার ভালোবাসা কেমন তুমি আমাকে বলো। এই কথাগুলো আমি খুব সতর্কতার সহিত খুব আস্তে আস্তে তার সাথে বলতেছিলাম।
তখন সে আমাকে বলতেছে যে ছেলে অন্তত 3টা মানুষের সামনে তার ভালোবাসার কথা বলতে পারবে না, এমন ছেলেকে আমিও ভালোবাসবো না। আমি তখন তারে বলি যে মানে তুমি কি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? ও আমাকে বলে যদি মনে করেন পরীক্ষা তাহলে পরীক্ষা, আপনি সামান্য সিএনজিতে থাকা 3টা মানুষের সামনে আপনি আমাকে ভালোবাসি বলতে পারেন না, আর যখন আপনার পরিবার আমার পরিবারে ঝগড়া লেগে যাবে, ঝামেলা লেগে যাবে, তখন আপনি কি করে হাজারো মানুষের সামনে বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন? আমি এমন ছেলেকে ভালোবাসতে চাই যে ছেলে নায়কের মতো হাজার মানুষের সাথে ফাইটিং করে আমাকে নিয়ে যাবে। আমি এমন মানুষকে ভালোবাসতে চাই যে উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে 2 হাত 2 দিকে মিলে উপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলবে যে ভালোবাসি ভালোবাসি, আমি লুবনাকে ভালোবাসি। এই কথা যে মানুষটা বলতে পারবে আমি শুধু তাকেই ভালোবাসবো। তখন আমার মনের ভিতরে এত বেশি কষ্ট লাগে যে কেন আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। আমি তখন একরকম লাউডলি, মানে খুবই লাউডলি, একদম একটু জোরেই বলে ফেলি যে হ্যাঁ লুনা, আমি ভালোবাসি তোমাকে, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এইটা বলার পর থেকে আশেপাশের লোকগুলো আমার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসতেছিল। আমি তখন এত পরিমাণ লজ্জা পেয়ে যাই। তখন ও হাসে, মানে সিএনজি ড্রাইভারও হাসে, এবং সামনে যে 2জন যাত্রী ছিল এবং আমার পাশে যে যাত্রীটা ছিল ও হাসতেছে। সবাই হাসে বলতেছে কি ভাই আপনার কী হয়েছে? আমি তখন সবার কাছেই বলতেছিলাম, বললাম যে ভাই আমি মেয়েটারা অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু দেখেন আমি ওরা ভালোবাসি কথাটা বলি, আর এরই মাঝে ও আমাকে বারবার বলে যে আমি যতই মানুষের সামনে বলতে পারি তাহলে সে আমাকে ভালোবাসবে। ভাই আপনারা কিছু মনে করবেন না, আমি ভালোবাসার পরীক্ষা দিচ্ছি। এরই মাঝে সামনে সিএনজি সামনে ড্রাইভারের পাশে বসা একটা লোক বলতেছে আচ্ছা এটা কি রানার বোন না? এটা বলার পর আমার কলিজার ভিতর একটা চিপ মারে। আমি বলি হায় আল্লাহ, এইবার লে হালুয়া, এইবার ঠেলা সামলা, এই তো রানার কাছে গিয়ে বলে দিবে। আমি খালি অপেক্ষা করতে থাকি লোকটাকে আমি কখন সুন্দর করে বুঝিয়ে কথাগুলো বলতে পারবো। একটা পর্যায়ে যখন সিএনজি আমাদের স্টেনে আসে তখন সবাই নেমে যাওয়ার পরে আমি লোকটাকে ডাক দিই। লোকটার নাম হচ্ছে বাবুল ভাই। আমি বলে বাবুল ভাই আপনার একটা কথা বলি। তো বলে হ্যাঁ ভাই বলো। আমি বললাম বাবুল ভাই আমি জানি যে ভাই আপনি রানারে চিনেন, আর আপনি যেহেতু বুঝিয়ে ফেলছেন যে এটা রানার বোন, আসলে ও কিন্তু মুখোশ পরা ছিল তখন, মানে মুখোশ পরা ছিল, তারপরেও উনি কিন্তু চিনে গেছে, বাবুল ভাই কিন্তু চিনে গেছে। এরপর আমি বাবুল ভাইকে বলতেছি বাবুল ভাই আপনি যদি এই কথাগুলো মানে কোনোভাবে যদি লিক করে দেন তাহলে ভাই আমি একেবারে শেষ হয়ে যাব। আমাকে বলতেছে কেন, মানে তোমার কাছে ভয় কেন লাগতেছে? আমি বললাম না ভাই আপনি এই কথাগুলো রানার কাছে বললেন, মানে রানার কাছে বললেন না। তখনই না আমার বলতেছেন যে আরে বোকা ভয় পাওয়ার কি আছে, আমি রানার কাছে কেন বলতে যাবো? আমি বলি ভাই আপনার হাতটা ধরে রিকোয়েস্ট করতেছি ভাই আপনি প্লিজ বললেন না। তো বলে আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না, আমি বলবো না, বাট এই মেয়েটা কিন্তু অনেক ভালো বুঝছো, ওর সাথে রিলেশন করলে ভালো থাকবা। উনি কিন্তু অনেক বেশি বড় না, মানে আমাদের একটু সিনিয়র লেভেলের আর কি, মানে বিয়ে করেন এখনও। এরপর উনি চলে যায়। আমি বাসায় গিয়ে চিন্তা করতেছি যে আল্লাহ আমি এটা কেমন পাগলামি করে ফেললাম, অ্যান্ড এটা নিয়ে কি মানে ও তো আমাকে আর কোনো অ্যান্সার দেয় না, মানে ও হাসতে হাসতে সিনজি থেকে নেমে যায়। আমি সারাটা রাত একটা ফোঁটা ঘুমাইতে পারিনি। আমি শুধু চিন্তা করতেছি যে মানে ও আমাকে ভালোবাসার পরীক্ষা নিল, আর আমি 3টা মানুষের সামনে তাকে ভালোবাসিও বললাম, বাট এই ভালোবাসার প্রতিদান কি একটা হাসি? আমি এরপরের দিন যখন তার সাথে আবারও কলেজে যাই আমিও একটু মানে রাগান্বিতভাবে থাকি, তার সাথে কথা বলি না, অ্যান্ড একই সিনজি করে যাই বাট কোনো কথা বলি না। অ্যান্ড সিনজি যখন ওই মানে আমাদের কলেজের সামনে গিয়ে দাঁড়ায় তখন আমি বলি মানে আমি আমার মতো করে হাঁটতেছি, ও ওর মতো করে হাঁটতেছে। মানে অন্যদিন যেরকম আমি তার সাথে কথা বলতাম, বাট আজকে আমি তার সাথে কোনো কথা বলি না। কলেজের সামনে আসার পরও আমাকে বলতেছে কী ব্যাপার সৈকত ভাই আপনি কি আমার উপর কোনো ব্যাপারে রাগ করে আছেন? আমি বললাম না আমি তোমার উপরে রাগ করে থাকবো কেন ভাই, তুমি অনেক সুন্দরী একটা মেয়ে, এখন আমি তোমার উপরে কেন রাগ করবো, রাগ করার কী আছে? তো আমাকে বলতেছে যদি রাগ না করেন তাহলে কথা বলেন না কেন? আমি বললাম কী কথা বলবো, আমি তোমাকে ভালোবাসি বললাম আর তুমি আমাকে একটা অপমান করে দিলা, এতগুলো লোকের সামনে আমি ইনসাল্ট হইলাম, অপমান হইলাম, আর তুমি আমাকে ভালোবাসার প্রতিদিন আমাকে একটা হাসি দিলা। তখন আমাকে বলতেছে যে দাঁড়ান এখানে একটু দাঁড়ান আপনার সাথে কথা বলি, এটা আমাদের কলেজের একটু সামনে। তখন আমি বলতেছি যে হ্যাঁ বলো। আমাকে বলতেছে আচ্ছা একটা মেয়ে যখন হাসি দেয় তখন এটার মানে আপনি এটার অর্থটা কী বোঝেন? আমি বললাম যে মানে আমি কিন্তু তোমার কথা বুঝি নাই। তখন সে আমাকে বলতেছে ধরেন কোনো বাবা বা কোনো মা তার মেয়েটাকে বললো যে তোর জন্য আমরা মেয়ে দেখেছি, মানে তোর জন্য আমরা ছেলে দেখেছি, তোকে বিয়ে দিয়ে দিব। তখন এই মেয়েটা যদি হাসি দেয় তাহলে বাবা মা কী বুঝে? আমি তখন বললাম যে বাবা মা বুঝে যে মেয়ে রাজি আছে। তো আমাকে বলে যে আমি যে হাসি দিলাম আমার হাসির মানে কি আপনি বুঝেন না? আমি তখন বুঝতে পারলাম যে ও আমাকে ভালোবাসে। আমি এতটা খুশি হই আমি একদম চিৎকার দিয়ে উঠি। এরপর আমি বলি যে প্লিজ মানে আমার আজকের দিনে আমি আর কলেজে যাব না, এটা বলে আমি আর কলেজে যাই না। ওরে আমি ও কলেজে যায়, আমি কী করি আরেকটা ফিরতি সিএনজিতে মানে আমাদের এলাকাতে চলে আসি। এলাকায় আসার পর আমি রানারে বলি যে দোকান বন্ধ কর, শাটার ফালা। আমার বলতেছে কেন তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি বলি দোস্ত তুই শাটার পালা আর কোনো কথাই আমার সাথে বলিস না। তখনও কী করে শাটার মানে দোকান বন্ধ করে দেয়। আমি ওরে বলি যে চল আমরা আজকে ঘুরতে যাবো। ও বলে কোথায় ঘুরতে যাই? আমরা নোয়াখালীতে যাবো, শহরে একটা সিনেমা দেখবো। তো ওর সাথে যখন জোরাজোরি করে ও একটা পর্যায়ে রাজি হয়,
তো বলে যে আমি মানে বাসা থেকে অন্তত মানে প্যান্টটা চেঞ্জ করে আসি, এরকম চেঞ্জ করে কি মানে এরকম কাপড় চোপড় পরে কি শহরে যাব? আমি তার বলতেছিলাম, বন্ধু বাদ দে, যা আছে তাই, কোনো কথা নাই। আজকে আমার মানে মন পুরো আজকে উড়াধুরা, তোর ড্রেস চেঞ্জ করার দরকার নাই, তোর গায়ে যেই ড্রেস আছে এই ড্রেসে চলবে। এরপরে আমি ওকে নিয়ে নোয়াখালীতে যাই, অ্যান্ড নোয়াখালীতে গিয়ে আমরা একটা সিনেমা দেখি। অ্যান্ড সিনেমা দেখার পর দুজনে প্রচণ্ড পরিমাণে এদিক সেদিক ঘোরাফেরা করি। ও আমাকে বারবার বলতেছে যে তোর কী হয়েছে, তুই আমার বলতে আসস নাকি লেগা। আমি ওরা খালি একটা কথাই বলি যে আমার মনে আজকে রং লেগেছে, আর কিছু বিস্তারিত বলতে পারবো না, সময় সুযোগ হলে তুই একটা সময় সব কিছু জানতে পারবি। এভাবে হাঁটি হাঁটি পাপা করে লুনার সাথে আমার সম্পর্কটা সামনের দিকে যাচ্ছিল। লুনা আমাকে যতটা বুঝে আমিও লুনাকে ঠিক ততটাই বুঝি। আমি সময় সুযোগ পেলে ওর সাথে ফোনে কথা বলি, অ্যান্ড খুবই গভীর মধুর একটা সম্পর্ক আমার সাথে ওর চলে যাচ্ছিল। এভাবে কয়টা দিন যাওয়ার পরে আমাদের কলেজের একটা মানে আমাদের কলেজে বলতে আমাদের বেসের না, মানে লুনাদের বেসের আমার একটা ছোটো বোন আছে। মানে ছোটো বোন বলতে আমি কলেজে মেয়েটাকে বোন ডাকছিলাম, ওরা আমি বোন ডাকছিলাম। তো মেয়েটা আমাকে বলতেছিল যে আমি মেয়েটাকে একদিন মানে মেয়েটা আমাকে একদিন ডাইকা বলতেছিল যে ভাইয়া একটা ব্যাপার না, আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি, বাট ব্যাপারটা আমি কিছু বুঝতেছি না। আমি তারে বললাম যে কোন ব্যাপারটা, তুমি আমাকে বলো তো। তো বলতেছে যে আপনি কেমন জানি মানে সবসময় হচ্ছে লুনাপুর সাথে ঘেসে ঘেসে চলেন, অ্যান্ড মানে লুনাপুর সাথে অনেক ডিপলি কথা বলেন, অনেক গোপনে কথা বলেন। তখন আমি বলি যে হ্যাঁ বলি তো, তাতে কী হয়েছে? তো আমাকে বলে যে মানে আপনাদের মাঝে কি কোনো সম্পর্ক আছে? আমি বলি মানে তো সম্পর্ক আছে মানে এটা কেমন কথা বলতেছ? তো বলে যে কেমন কথা, আপনাদের মাঝে কোনো প্রেম ভালোবাসা বা এরকম কোনো কিছু আছে কি না সেটা জিজ্ঞেস করলাম। আমি বললাম হ্যাঁ আচ্ছা, আমি লুনাকে পছন্দ করি অ্যান্ড ভালোবাসি, লুনা আমাকে পছন্দ করে ভালোবাসে। তখন মেয়েটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন বলতেছে তাহলে রায়হান ভাই? আমি তখন বলতেছি রায়হান ভাই মানে তুমি রায়হান ভাইয়ের কথা কি বলতেছো? তা আমাকে বলতেছে কেন, লুনা তো রায়হান ভাইকে ভালোবাসে। আমি বললাম এটা তুমি কি পাগলের মতো কথা বলতেছো, তুমি কী বলতেছো? পরে বলতেছে ভাইয়া শোনেন, কলপারে কি হয়, আর আমাদের কলেজের পিছনে একটা বাগান আছে, নারিকেল বাগান। তো ও আমাকে বলতেছে ওই নারিকেল বাগানে কি হয় সেটা শুধুমাত্র আমিই জানি, আর আপনি আমার কথা বলতেছেন কেন? আমাদের বেসে যতগুলো মেয়ে আছে প্রত্যেকটা মেয়েই কিন্তু জানায় যে লুনার সাথে হচ্ছে অনেক ভালো সম্পর্ক। তখন আমি বলি যে মানে তুমি কি এই কথাগুলো সত্যি বলতেছো? ও আমাকে বলে যে সত্যি না মিথ্যা সেটা আপনি যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন। এরপর যখন আমি ব্যাপারটা নিয়ে সবার সাথে আলোচনা করি, অ্যান্ড আমি তখন জানতে পারি যে ও আসলে ওই ছেলেটার সাথে প্রেম করে, মানে রায়হানের সাথে ওর অনেক ভালো মানে একদম গভীর সম্পর্ক। এরপর আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করি যে আমি একদিন ওকে নিজেই ডাইকে জিজ্ঞেস করি, আমি বলি ভাই তুমি কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। তো বলে ওর সাথে কিন্তু আমার সম্পর্কটা খুব ভালো না। তো বলতেছে হ্যাঁ বলেন ভাই। আমি বললাম আচ্ছা আমাদের সাথে যে মানে আমাদের জুনিয়র একটা মেয়ে, আমি সবসময় তার সাথে আসি, আমাদের এলাকার মেয়ে লুনা, তুমি তাকে চিনো কিনা? তো আমাকে বলতেছে হ্যাঁ চিনবো না কেন, লুনা তো মানে চিনবো না কেন, চিনি তো। আমি বললাম তুমি ভাই কিছু মনে করো না, লুনার সাথে কি তোমার কোনো মানে সম্পর্ক আছে? তো আমাকে বলতেছে মানে আপনি এটা মানে কেন বলতেছেন? আমি বলি যে না আছে কিনা তুমি ওকে সেটা বলো। তো বলে হ্যাঁ আছে। আমি বলি সত্যি? ও বলে সত্যি। তখনও আমি বললাম যে ভাই আমার কাছে না বিশ্বাস হয় না। তখন ওর মোবাইলে গিয়ে ওর সাথে যে ওর মানে SMS হয়, SMS-গুলো আমাকে দেখায়। SMS-গুলো দেখার পর আমি কনফার্ম হয়ে যাই যে লুনার সাথে ওর সম্পর্ক আছে। আমি তখন তারে বলি যে কতদিন ধরে সম্পর্ক? তখন আমি জানতে পারি যে আমি যেদিন লুনাকে প্রস্তাব করেছিলাম তারও প্রায় 3-4 মাস আগ থেকে লুনার সাথে ওর সম্পর্ক। অ্যান্ড কথাটা শোনার পর আমার প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি। অ্যান্ড 2 দিন কাটে আমি লুনার সাথে ওভাবে কথা বলি না। 2 দিন পরে আমি একদিন ও আমাকে জিজ্ঞেস করছে কী হয়েছে, মানে তখন আমাকে তুমি করে সম্বোধন করে যে তুমি এতটা চেঞ্জ কেন হয়ে গেলা। আমি তারে বলি যে চেঞ্জ হয়ে যাবো না, মানে তুমি একসাথে 2টা রিলেশন করতেছো, আমি খুবই কষ্ট পাইছি। তখনও আমার দিকে চোখ গরম করে তাকায় যে তুমি কী বলতেছো। আমি বলি আমি যেটা বলতেছি সেটা সত্যিই বলতেছি, কেন তুমি কি রায়হানকে ভালোবাসো না? অ্যান্ড এই ব্যাপারগুলো তো আমাদের কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে। তখন আমাকে বলতেছে যে বাজে কথা বলবা না কিন্তু। আমি বললাম বাজে কথা বলার কোনো দরকার নাই, আমি যেটা বলেছি সেটা চন্দ্র সূর্যের মতোই সত্য, তাই না? এরপর ওর সাথে আমার একটা দ্বন্দ্ব লেগেছে, মানে ঝগড়া লেগে যায়। ও আমাকে বলে যে ছেলের মন এত নোংরা হতে পারে আমি সেই ছেলের সাথে কথা বলবো না। এরপর থেকে ওরা আমার সাথে কথা বলে না। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি যত মানুষের সাথে কথা বলি আমাদের কলেজের, আমি প্রত্যেকটা মানুষের কাছে ওই একটা নিউজে পাই যে হ্যাঁ রায়হানের সাথে ওর সম্পর্ক আছে। ও আমাকে সম্পূর্ণ মিথ্যে বলেছে। এরপর থেকে আমি খুবই কষ্ট পাই, মানে এত বেশি কষ্ট পাই যে আমি বলে বুঝাইতে পারবো না। আমি একটু ভেঙে পড়ি। আমাকে বারবার রানা জিজ্ঞেস করে, আমার বন্ধু রানা, যে কিরে তোর কী হয়েছে, তোর কোনো সমস্যা? আমি বললাম না কোনো সমস্যা না, এমনিতে আমার মন টন খারাপ আর কি। তো আমাকে বলতেছে মন টন খারাপ কেন, তুই আমার বলতে পারিস না, আমি তোর বন্ধু না? আমি বললাম যে না দোস্ত বাদ দে, কিছু না। এভাবে কয়েকটা দিন যায়, বাট কয়েকটা দিন যাওয়ার পরে আমার খুবই কষ্ট হয়। আমি মাঝে মাঝে মানে রানাদের বাড়ির আশেপাশে গিয়ে হাঁটাহাঁটি করি। তো রানার একটা সৎবোন আছে, মানে ওর সৎবোন 2টা আছে। তো মানে ওর সৎ মায়ের ঘরে 2টা মেয়ে, একটা মানে বড়টা আছে, বড় মেয়েটার নাম হচ্ছে
বড় মেয়ের নাম হচ্ছে সাক্ষী। তো সাক্ষী কিন্তু একটু মানে অন্যরকম বলতে সাক্ষী একটু মানে গম্ভীর টাইপের একটা মেয়ে, মানে সবসময় একটু একা থাকতে পছন্দ করে, কারোর সাথে তেমন কথা বলে না। সাক্ষী কিন্তু ক্লাস 9-এ পড়ে, তো অত বড় না, ক্লাস 9-এ পড়ে। ও খুবই গম্ভীর, মানে কারোর সাথে অত কথা বলে না, অত দুষ্টামি করে না, একা থাকতে পছন্দ করে এইভাবে। তখন আমি একদিন খুবই মন খারাপ করে ওদের পিছনে হচ্ছে একটা মানে ওদের বাড়ির সামনে হচ্ছে একটা পুকুর ঘাট আছে, পুকুর ঘাটের পাশে হচ্ছে একটা ঈদগাহ আছে যেখানে ঈদের নামাজ পড়ানো হয়। এই ঈদগার মধ্যে আমি বসে আছি, তখন আমি দেখলাম যে সাক্ষী হচ্ছে মানে একটা হচ্ছে একটা ছোট টাইপের একটা প্লাস্টিকের মতো হাতি নিয়ে সে হচ্ছে মানে ওইখানে হচ্ছে মানে হচ্ছে বিভিন্ন রকমের শাক আছে, সবজি আছে, মানে শাক লতা পাতা বলতে আর কি, মানে ডিমার শাক বলতে একটা শাক আছে, ওই ডিমার শাক ও মানে তুলতেছে। তখন আমি ওইখানে একটু তুলতেছে, বাট আমি ওখানে খুবই মন খারাপ করে বসে আছি। ও মনে হয় অনেকক্ষণ ধরে আমাকে ফলো করে আমার কাছে এসে বলতেছে যে ভাইয়া আপনার একটা কথা জিজ্ঞেস করবো। আমি বললাম হ্যাঁ, কী কথা বলো। আমাকে বলতেছে ভাইয়া আমার কাছে মনে হচ্ছে আপনার মন খারাপ, কোনো ব্যাপারে কি আপনার মন খারাপ? আমি তখন বললাম যে তুমি তো বলেই দিছো যে আমার মন খারাপ, আবার কোনো ব্যাপারে মন খারাপ এটা কেন জিজ্ঞেস করতেছো? তো বলতেছে না না আপনার মন খারাপ কি না, আমি এমনি জিজ্ঞেস করলাম। আমি বললাম আমার মনটা আসলে ভালো না, আমি খুব কষ্টে আছি। তো আমাকে বলতেছে আমি তো আপনাকে যতটুকু চিনি, যতদূর জানি আপনি সবসময় মানে প্রচুর মজা মাস্তি করতে পছন্দ করেন, অ্যান্ড আপনার রানা ভাইয়ের খুব ভালো ফ্রেন্ড, বাট আপনার কেন এমন হলো, মানে ব্যাপারটা কি আমাকে একটু বলেন। তখন আমি তাকে কোনো কিছুই বলি না, বাট আমি খুবই গম্ভীরভাবে ওখানে একদম মন খারাপ করে বসে থাকি। এরপর মেয়েটা আমার পাশে বসে, মানে ঈদগার মাঝে বসে বলতে আছে যে ভাইয়া দেখেন, আমি রানাবাইকে যেই চোখে দেখি আমি আপনাকে সেম একই চোখে দেখি। আমি আপনার প্রতি আমার অনেক ভালো লাগা, বুঝছেন? আপনি আমাকে খারাপভাবে নেবেন না, আপনার কষ্টগুলো আমাকে বলেন। আর আপনি একটা ব্যাপার হয়তো জানেন না, নিজের বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো যদি অন্য কাউকে বলে তাহলে নিজের বুকটা একটু হালকা হয়। ওর কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো। এরপর আমি তাকে বললাম যে দেখো, তুমি যদি মানে প্রমিস করো যে তুমি কারো কাছে বলবো না, তাহলে আমি তোমাকে বলতে পারি। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি কারো কাছে বলবো না, আপনি বলেন। তখন আমি তার কাছে মানে সমস্ত কথাগুলো খুলে বলি, আমার এভাবে সম্পর্ক, এরপরে মানে ওর বোন আরেকটা সম্পর্ক করে, মানে লুনার ব্যাপারে সব কিছু বলি। বলার পরে ও যেটা বলে মানে ওর কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমাকে বলে আচ্ছা ভাইয়া, আমার কাছে মনে হয় যে ও আমার বোন লুনা খালি একটা ছেলের সাথে রিলেশন করে, আমার মনে হয় ওর আরও রিলেশন আছে। আমি বললাম যে মানে এগুলো কেন বলতেছ? পরে বলতেছে কেন, ওই ছেলেটার নাম কি? আমার রায়হান। পরে বলতেছে কিন্তু ওর মুখে আমি আরেকটা ছেলের নাম শুনি, ওই ছেলেটার নাম হচ্ছে, ও বলে যে যুব। আমি বললাম যে যুব নামের আমি তো কোনো ছেলেকে চিনি না। তা আমাকে বলতেছে ভাইয়া আপনার আল্লাহ বাঁচাইছে, আপনি ওর পর থেকে সরে আসছেন, যতটুকু কষ্ট পাইছেন নিজের মনটাকে সান্ত্বনা দেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে একটা সময় মানে এইসব ভুলিয়ে দিবে, আপনি অনেক ভালো হয়ে যাবেন। এটা নিয়ে মন খারাপ করেন না, আপনি অনেক বিপদ থেকে বেঁচে গেছেন, কারণ ও অনেকগুলো রিলেশন একসাথে করে। এরপর আমি মানে অনেকভাবে কষ্ট পাই বলতে আমাদের এলাকাতে মানে ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে নীরব, মানে ঈদগাহটা হচ্ছে সবচেয়ে নীরব। অ্যান্ড সবসময় আমি ঈদগাহর মাঝে এসে বসে থাকি, মানে ঈদগাহটা হচ্ছে এত ভালো একটা জায়গা যে আশেপাশে মানে বাড়িঘর খুবই কম। অ্যান্ড মানে ঈদগাহটা অনেক মানে হয় না যে একেবারে সূর্য ডুবার সময় পশ্চিমে যখন সূর্য ডুবে যায় তখন এটা একদম মানে ক্লিয়ার দেখা যায় সূর্য ডুবাটা। অ্যান্ড মানে অনেক বেশি ফসলি জমি আছে, জায়গাটা অনেক বেশি সুন্দর। তো আমি ওখানে বসে থাকি, বসে থাকতে থাকতে একটা পর্যায়ে মানে এরকম আরও 2 দিন কাটে। 2 দিন পরে একদিন আবারও হচ্ছে সাক্ষী এখানে আসে। আর এরই মাঝে কিন্তু লুনার সাথে আমার আর কোনো কথাবার্তা হয় না। লুনা চলে গেছে, আমি আর লুনার সাথে কোনো কথাও বলি না। আর আমি এখন কলেজে গেলেও অন্যভাবে যাই, মানে ও যদি চলে যায় আমি মানে শেষে সিনজি করে যাই, এক সিনজি করে আমি আর যাই না। তো এরপরে কী হলো যে মানে সাক্ষী আরেকদিন আসে, আইসা মানে ওই দিন ছিল শবে বরাতের রাত্র। তো শবে বরাত ছিল মানে সন্ধ্যার আগে। তো ও আমার বলতেছে যে ভাইয়া কী ব্যাপার, আজও কি মানে লুনা অপর কথা ভেবে মন খারাপ করে বসে আছেন? তাই আমি বলতেছি না মন খারাপ করবো কেন, যে যাবার সে তো চলে যায়, তাকে কি ধরে রাখা যায়? তো বলে এত ভালো বুঝলে মন খারাপ করে আছেন কেন? আমি বলি না এমনিতেই। পরে ও আমাকে বলতেছে যে ভাইয়া আজকে কিন্তু শবে বরাত, আপনি কি জানেন? আমি বলি আমি কিন্তু সত্যি জানতাম না। আমি বলি যে না আমি জানি না। পরে বলতেছে আজকে রাতে আপনি যে পরিমাণ সোয়াব করবেন 365 দিন, মানে সামনের বছর আপনি সারা বছর এরকম সোয়াব পাবেন। আমাকে এরকমভাবে অনেকভাবে বুঝায় যে আপনি নামাজ পড়েন, আজকে রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে দেখবেন আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করবে। এরপরে আমি ওর কথাবার্তাগুলো শোনার পর আমি সেদিন মনে হয় আমি আসলে ওভাবে নামাজ পড়তাম না, বাট ওভাবে আমার নামাজ পড়া হয় না। আমি মাগরিবের নামাজটা পড়ি, মানে ঈদগার পাশে মসজিদ ছিল, ওখানে মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজটা পড়ার পর আমি গিয়ে মানে বাসায় যাই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আমি মানে নামাজিটা নিয়ে আমি মসজিদে চলে আসি। অ্যান্ড এসে রাত 2টা পর্যন্ত আমি মসজিদে থাকি, সবার সাথে নামাজ পড়ি। নামাজ সব কিছু শেষ করে আমি বাসায় যাই। আমি সেদিন রাতের বেলায় যখন ঘুমাই, আমি জানি না যে এটা কি শয়তান আমাকে দেখিয়েছে না কি কোনো ভালো মানুষ দেখিয়েছে। আমি যখন ঘুমে আমি সেদিন রাতের বেলায় সাক্ষীকে স্বপ্নে দেখি।
আমি দেখি যে আমি এরকমভাবে দেখতে পাই যে আমি একটা সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, বাট পিছন থেকে সাক্ষী এসে আমার সাইকেলটা টান দিয়ে ধরছে, ধরে আমার বলতেছে আর একটু সামনে গেলে তো আপনি ঘরতোতে পড়ে যেতেন, সামনে তো অনেক বড় ঘরতো আছে। আমি তারা বলি ও আচ্ছা, আমি তো দেখি নাই, তাকে স্বপ্ন দেখি, বাট স্বপ্ন দেখার পরে আমার কেন জানি তাকে নিয়ে আমার মাথায় একটা চিন্তা ভাবনা চলে আসে। আমি এরপর থেকে ওরা তো সৎ বোন ছিল, সৎ বোন থাকলেও দুজনের চেহারার মাঝে মোটামুটি মিল আছে, হয় না যে অনেক বেশি মিল, অনেক বেশি পার্থক্য না, দুজনের চেহারার মাঝে মোটামুটি মিল আছে। তো তখন আমি কি করি, আমি সাক্ষীর সাথে সবসময় কথা বলি, আমার যখনই মন খারাপ থাকে আমি মাঝে মাঝে সাক্ষীকে ঘর থেকে ডাক দিয়ে আনি। অ্যান্ড এটা হচ্ছে কেউ সন্দেহ করে না, আমাদের বাড়ির কেউ এটা সন্দেহ করে না, কারণ হচ্ছে ওরা বুঝতে পারে যে আমি সাক্ষীকে ছোটো বোনের মতো দেখি, এই জন্য এই ব্যাপারটা নিয়ে কেউ কোনো কথা বলে না। এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন সাক্ষীর স্কুলে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সাক্ষী আমাকে বলেছে আপনি কি যাবেন আমার সাথে, আমাদের অনুষ্ঠান আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমি সেদিন সাক্ষীর সাথে ওদের স্কুলে যাই অ্যান্ড ওই স্কুল থেকে কিন্তু আমিও এসএসসি পাস করছি। তো স্কুলে যাওয়ার পর স্কুলের আমার যত ফ্রেন্ড আছে ওই স্কুলের আশেপাশের গ্রামের ওরা আসে, ওদের সাথে পরিচয় হয়। অ্যান্ড সেদিন হচ্ছে সাক্ষী স্কুলে একটা গান গায়, গানটা ছিল ওই রকম, হ্যাঁ, আমার কাঙ্কের কলসি জলে দিয়াছি বাসি মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া, ওরকম একটা গান ছিল। তো গানটা শোনার পর আমার কাছে খুবই ভালো লাগে, এত সুন্দর ওর কণ্ঠটা ছিল, ও যে এত ভালো গান গাইতে পারে এটা আমি জীবনে মনে হয় প্রথম শুনলাম। এরপর থেকে ওর সাথে আমি ওর যখন অনুষ্ঠানটা শেষ হয় তো ওর সাথে আর আমি একসাথে হচ্ছে ওদের স্কুল থেকে হাইটে বাড়িতে আসতেছিলাম। তো রাস্তার মধ্যে ওর একটা বান্ধবী মনে হয় পিছন থেকে দৌড়ে আসছে বলতে মেয়েটা একটু দৌড়ে কোথায় জানি যাচ্ছে, বুঝতেছি না, খুব দ্রুত হাঁটতেছে। তো আমাদের পিছন থেকে আইসা সাক্ষীরে ডাক দিয়ে বলতেছে কিরে সাক্ষী, বয়ফ্রেন্ড জোগাই ফেলছিস? এটা বলার পরে আমি একটু লজ্জা পেয়ে যাই, আমি বলি, ও বলতেছে এই যা, কী বলতেছিস আমার ভাইয়া। তো এটা বলে মেয়েটা চলে যায়। অ্যান্ড তখন থেকে আমি সাক্ষীর দিকে একটু অন্যভাবে তাকাই। আমি সাক্ষীকে বলি যে সাক্ষী, যদি এমন হয় যে মেয়েটা যেটা বলেছে এটা যদি সত্যি হয়, মেয়ে যেটা বলেছে এটা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা কেমন হবে তুমি বলো তো। আমাকে বলে যে ভাইয়া এগুলো কী বলতেছেন? আমি বললাম না আমি যেটা বলতেছি তুমি ব্যাপারটা একটু ভেবে দেখো। তো আমাকে বলতেছে আমি কী ভাববো? আমি বললাম যে না, তুমি এটা একটু চিন্তা করো যে যদি মেয়েটা যেটা বলেছে এটা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা কী হবে। এটা বলার পর ও বলতেছে না, আমি না এই জিনিসগুলো ভাবতে পারি না, আমার এই জিনিসগুলো মাথায় আসে না। আমি বললাম যে দেখো, আমি তোমাকে মন থেকে একটা কথা বলি, আমি অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম তোমাকে কথাটা বলার জন্য, বাট আজকে আমি তোমাকে বলেই ফেলবো। তো আমাকে বলে যে হ্যাঁ বলেন। আমি বললাম যে দেখো, আসলে তোমার চেহারার সাথে লুনার চেহারার অনেক মিল আছে। তো আমি না লুনাকে আমার মন থেকে মুছতে পারতেছি না। আমার কাছে মনে হয়েছে আমি যদি তোমার সাথে রিলেশন করতে পারি তাহলে আমি আমার মন থেকে সম্পূর্ণরূপে লুনাকে মুছে ফেলতে পারবো। তো আমাকে বলতেছে কেন, আপনি কি আমাকে অ্যান্টিবায়োটিক মনে করেন, যে আমি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এরকম কিছু, নাকি পেন কিলার? তো আমি তারে বলি যে দেখো, তুমি না রাগারাগি করো না, আমার না সত্যি তোমার অনেক ভালো লাগে। ও আমাকে বলে বেশি এরকম করলে কিন্তু আমি ভাইয়াকে বলে দিব। আর আমি মনে করছিলাম যে আপনি অনেক ভালো মানুষ, আপনার মনে অনেক কষ্ট, আমি আপনাকে হচ্ছে সাপোর্ট করতেছি, বাট আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। এগুলো বলার পরে ও ওর বাড়িতে চলে যায়, আমি আমার বাড়িতে চলে আসি। অ্যান্ড আসার পরে আমার ওর প্রতি না একটা মায়া জন্মাইছে, ওটা কেন অতটা মায়া জন্ম আমি জানি না। পরের দিন আমি তার সাথে আবারও দেখা করি বলতে আমি তারা ডাক দিয়ে নি ঘর থেকে ডাক দিয়ে না, আমি তারা বলতেছিলাম সাক্ষী, আমি তোমাকে কথাটা না মোটেও দুষ্টামি করে বলি নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু ওদের একই বাড়ি, বাড়ির মধ্যখানে হচ্ছে টিন দিয়ে বেড়া দেওয়া, বেড়ার এক পাশে হচ্ছে রানাদের বাড়ি, আরেক পাশে হচ্ছে সাক্ষীদের বাড়ি, ওরকম আলাদা আলাদা। এরপর সাক্ষীকে যখন ডাক দিয়ে আনি, তো ডাক দিয়ে আনার পর আমি তারা বলতেছি যে দেখো, তুমি না আমার ব্যাপারটা কোনোভাবে খারাপভাবে নিও না, তুমি যদি আমাকে ভালোবাসতে না পারো তাহলে তুমি এই ব্যাপারগুলো রানার কাছে বইলো না, কারণ রানা শুনলে আমার উপর খুব রাগ করবে। তখন সে আমাকে বলতেছে ভাইয়া দেখেন, আমি ভালোবাসা, আমারও ইচ্ছে করে যে একটা রিলেশন করি, কারণ রিলেশন করলে নাকি মন অনেক ভালো থাকে, আমার বান্ধবীরা প্রেম করে, আমার ভালো লাগে। কিন্তু বিশ্বাস করেন প্রেমের ক্ষেত্রে না আমি একটু ভয় পাই, যে আজকাল মানুষ প্রেমের ক্ষেত্রে দেহের চাহিদা মিটায়, প্রেম দেহের চাহিদা ওইটা বলে। এটা বলার পর আমি তার দিকে তাকিয়ে বলতেছি, হাইরে পাগলি, তুমি এরকম করে কেন চিন্তা করতেছো? প্রেম দেহের চাহিদা, এটা তোমাকে কে বলেছে? এই পৃথিবীতে এখনও হাজারো ভালোবাসা আছে যে ভালোবাসাগুলো একেবারে পবিত্র, এরকম অসংখ্য ভালোবাসা আছে যে ভালোবাসা ছেলে কখনো মেয়ের হাত ধরে নাই, আর মেয়ে কখনো ছেলের হাত ধরে নাই। তখন সে আমাকে বলতে আসছে যে আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে কি আপনি সেই কাজটা করবেন যেটা আপনি একটু আগে বললেন? আমি বললাম একটু আগে কী বললাম? ও বলে ওই যে বললেন কখন আমার হাত ধরবেন না। আমি বলি তাহলে কি তুমি আমাকে ভালোবাসবা? আমাকে বলে হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতে পারি এক শর্তে, আপনি কখনো আমার শরীরে টাচ করতে পারবেন না।
তখন আমি চিন্তা করলাম যে ও ছোটো মানুষের টেন্ডেন্সিগুলো এরকম ছোটো ছোটোই হয়ে থাকে। আমি আর এই ব্যাপারটা নিয়ে কোনো কিছু না বলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার কথায় আমি রাজি আছি। অ্যান্ড রাজি থাকার পরে তার সাথে আমার এটা খুবই রিলেশন হয়ে যায়। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমি লুনাকে যতটা ভালোবেসেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালোবাসা, মানে তার চেয়ে অনেক বেশি আমি সাকিকে ভালোবাসছি। মানে সাকি আমার ভিতরটা খুব ক্লিয়ার বুঝতে পারে। অ্যান্ড হয় না যে লুনা অনেক বেশি রাগান্বিত, মানে অনেক বেশি রাগ করতো, ঝগড়া করতো, শাউটিং করতো, বাট সাকির মাঝে আমি এই ব্যাপারটা আমি একটু দেখতে পাই না। আমি যদি সাকিকে বকা দেই, গালি দেই বা বিভিন্ন কথা বলি, বাট সাকি কখনো এটার কোনো প্রতিবাদ করে না। ও মুখ বুঝে সব কিছু সহ্য করে। ওর ভিতরে একটা অন্যরকম রূপ আছে, অন্যরকম মানুষ আছে। এটা বাইরে থেকে এই ব্যাপারটা খুব ক্লিয়ার বোঝা যায় না। তার সাথে যে মিশবে সেই বুঝতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে শাকির মা, সেও কিন্তু অনেক ভালো। মানে শাকির মাও কিন্তু অত্যন্ত নরম মনের মানুষ, অত্যন্ত ভালো মানুষ শাকির মা। তো আমি তখন করি কি, ওর সাথে আমার রিলেশনটা খুবই ভালো যায়। মানে এত ভালো যায় যে আমি ওকে আমি কাউকে বলে বুঝাতে পারবো না। তো সম্পর্কটা অনেক দিন এভাবে যেতে যেতে ওর কাছে কিন্তু একটা মোবাইল ফোন থাকে শাকির কাছে মোবাইল ফোন থাকে। শাকির কী করে, ওই মোবাইল ফোন দিয়ে আমার সাথে মাঝে মাঝে কথা বলে। তো মানে আমার সাথে মাঝে মাঝে কথা বলে ওইটা দিয়ে, মানে ওই মোবাইল ফোনটা ছিল ওদের ঘরের মোবাইল, মানে ওর পার্সোনাল কোনো মোবাইল ছিল না, ঘরের মোবাইল। তো এইভাবে মাঝে মাঝে কথা বলতে বলতে একদিন রাতের বেলায় ও আমাকে রাতের বেলায় প্রতিদিন 9টা থেকে 9:30টার মধ্যে কল দিয়ে খুব বেশি না 5-6 মিনিট কথা বলে, কী করতেছো, খেয়েছো কিনা, ভালো আছো, এরকম করে কথা বলে। বাট সেদিন রাতের বেলা আমাকে কল দিতেছে না। যখন কল দিচ্ছে না, আমি চিন্তা করতেছি কী ব্যাপার, কল কেন দিচ্ছে না। আমি মানে নিজ থেকে একটু কল করব। আমি তখন আমার মোবাইল থেকে আমি তাকে নিজেই কল দিই। অ্যান্ড প্রথম যখন কলটা যায়, কেউ কলটা রিসিভ করে না। অ্যান্ড দ্বিতীয়বার কলটা দেওয়ার পরে তাও কলটা কেউ রিসিভ করে না। যখন দ্বিতীয়বার কলটা রিসিভ করে না, তখন আমার কাছে খুব বেশি খারাপ লাগে। অ্যান্ড যখন তৃতীয়বার আমি তাকে কলটা দিই, কলটা রিসিভ করার পরে আমি খুব রেগে যাই। অ্যান্ড রেগে গিয়ে বলি যে সাকি, তুমি আমার সাথে এই কাজটা মোটেও করতে পারো না, তাই না? সারাটা দিন আমার সাথে একটাবারের জন্য দেখা করো নাই, এখন তোমাকে আমি কল দিলাম, তুমি আমার সাথে কেমন করে কথা বলতেছো, এগুলো কেমন, মানে তুমি আমার কল ধরতেছো না, আমার খুব খারাপ লাগছে, প্লিজ এই কাজগুলো করো না, কথা বলতেছো না কেন? আমি যখন 2-3বার বলি কথা বলতেছো না কেন, তখন আমার নিজের মাঝে অনেক বেশি সন্দেহ লাগে। মানে আল্লাহ, কলটা অন্য কেউ রিসিভ করলো কিনা, কারণ আমি তো ওই পক্ষ থেকে কোনো কথা শুনতে পাই নাই। আমি ফোন লাইনটা কেটে দেওয়ার পরে সারাটা রাত চিন্তা করতে থাকি যে আল্লাহই জানে মানে কী জানি ঘটে। অ্যান্ড পরের দিন যখন আমি কলেজে যাওয়ার জন্য বের হই, আমি দেখতে পাই আমাদের স্ট্যান্ডের ওইদিকে রানা দাঁড়ায় আছে। রানা আমার ডাক দেওয়ার পর আমি ওর কাছে, কিরে বন্ধু, তুই তো দোকান খোলার কথা, দোকান না খুলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তখন সে আমাকে ডাইরেক্ট বলতেছে, তুই কি কালকে রাত্রে সাকিদের ঘরের নাম্বারে কল দিছিলি? আমি তখন বুঝতেছি যে কাজ হয়ে গেছে, আজকে আমার মাইর আছে। আমি তখন বলতেছি যে না বন্ধু, আমি নাম্বারে কল দিই নাই। তখনও সাথে সাথে ওর হাত থেকে মোবাইলটা বের করে আমার নাম্বারে কল দিয়ে বলতেছে, তোর নাম্বার বাজতেছে না? আমি বলি হ্যাঁ বাজতেছে। ও বলে, এই নাম্বার থেকে কালকে সাকিদের নাম্বারে কল আসছিল, আর তোর নাম্বার তো আমি চিনি, তাই না? তোর নাম্বার তো আমার সেভ করা নাম্বার আমার ফোনে, তুই এটা কী করতেছস? তুই কি জানোস না যে সাকি একটা ছোটো মেয়ে? আমি তারা বলি, তখন আমি আর সংকোচ করি না, কারণ সে যেহেতু জেনে গেছে, তার কাছে কথা লুকিয়ে লাভ কি। আমি তারা বললাম যে দেখ, আমি ওরে পছন্দ করি, ও আমারে পছন্দ করে, কেন ওরে কি তোরা বিয়ে দিবি না? অ্যান্ড এটা বলার পরও আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকে বলতেছে, তুই আমার বোনকে নিয়ে এরকম বাজে কথাবার্তা বলতে পারিস? দেখ, আমি কিছুদিন আগে লোকের মারফতে শুনতে পারছি তুই নাকি আমার আপন বোন লুনার সাথে প্রেম করছস, আর এখন লুনারে ছাইরে দিয়া তুই কি করছস যে তুই এখন সাকির সাথে প্রেম শুরু করছস। আমি তোরে বন্ধু ভাবি বলে তুই এই কাজগুলো করতে পারিস না। আমি তখন তারে বললাম যে তুই আমার সাথে তো উগ্র মেজাজে কথা বলতেছিস কেন? আর তোর বোনকে কি তুই অনেক ভালো বলতেছিস? আরে তোর বোন যে কত খারাপ এটা তুই জানোস না। তোর বোন লুনা একসাথে 5-6টা রিলেশন করো, ওইটা মাগির চেয়েও খারাপ। এটা বলার পরও আমার কলার চাইপে ধরেও আমাকে ঘুষাইতে থাকে, এত বেশি মারতে থাকে যে আশেপাশ থেকে অনেক লোক চলে আসে। অ্যান্ড আমাকে নাকে গালে ঘুষে আমার প্রচণ্ড রকমের রক্ত বের হয়। আমি খুবই কষ্ট পাই। অ্যান্ড আমাকে তখন মানুষ ধরাধরি করে ওখানে একটা ফার্মেসি থাকে, ফার্মেসির মধ্যে আমাকে ভর্তি করানোর পরে হচ্ছে ডাক্তার আমাকে সেলাই করে। আমার নাকের একটা পাশ প্রায় উঠে গেছে এমন অবস্থা। অ্যান্ড ও যে ঘুষিগুলো দিছে, দাঁত আমার একটা দাঁত সম্পূর্ণ লড়ে গেছে, এতভাবে আমাকে মারছে। তখন আমি কি করি, ওর মাইকটের খাওয়ার পরে আমাকে তখন ক্লিনিক থেকে হচ্ছে ফার্মেসি থেকে আমাকে বাড়িতে পাঠানো হয়। বাড়িতে যাওয়ার পর আমার বাবা তো স্কুল মাস্টার। বাবা আমাকে বলে যে তোরে আমি অনেক ভালো মনে করতাম, বাট ওই ছেলের সাথে বাবা কিন্তু আমাকে বারবার বলছিল যে রানার কাছ থেকে সরে যাওয়ার জন্য। বাবা আমাকে বলতেছিল যে ও পড়াশোনা করে না, ও ভণ্ডামি করে, ওর কাছ থেকে তুই সরে যা। কিন্তু রানাকে আমি ছোটোবেলা থেকে ওর সাথে আমার পরিচয়, ছোটোবেলা থেকে আমি রানাকে চিনি, বাট বাবা বললো তো আমি রানার কাছ থেকে সরতে পারি না।
এরপরের দিন মানে ওই দিন রাতের বেলায় হচ্ছে আমাকে হচ্ছে সাকিদের নাম্বার থেকে কল দেয়, আমি আর কল রিসিভ করি না, সারা রাত কল দেয় আমি ধরি না, কারণ আমি ভয় পাই যে ও কল দেয় নাকি রানা কল দেয় নাকি সাকির মা কল দেয়। আমি এরপরের দিন সকালবেলা আমি দেখি যে সাকি আমাদের বাড়িতে চলে আসে। আমাদের বাড়িতে আসার পর আমাকে ডাক দিয়ে, তো আমি ঘর থেকে বেরোয়ার পর আমি বললাম যে তুমি আমাদের বাড়িতে, পরে বলতেছে যে ভালো আছেন আপনি, আমি বলি ভালো আছি। তো বলে মানে ঘরের দরজায় বসে, তখন আমার মা থাকে, আমার ছোটো বোন থাকে, তখন আমার মার ছোটো বোনের কাছে সাকি একদম কান্নাকাটি করে ফেলে। কান্নাকাটি করে আমার মাকে বলতেছে, আন্টি আপনি রাগ করেন না, দেখেন আমার ভাইয়াটা একটা পাগল মানুষ, ওদের দুজনের মাঝে এত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এরপরও যদি আমার ভাইয়া পাগল না হয় তাহলে কি এইভাবে মানে সৈকত ভাইকে মারে? এগুলো বলে ও মানে খুবই মন খারাপ করে আমাকে বুঝায় অ্যান্ড আমার মাকে বুঝায় যে আপনারা মানে মন খারাপ করবেন না, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, এটা নিয়ে প্লিজ কোনো রকম কোনো কিছু কইরেন না। তখন আমার আম্মা একটু রাগান্বিত হয়ে ওকে বলতেছে, মানে আমরা এখন দরবার করব, থানায় মামলা করব, তুমি কি তোমার ভাইয়ের পক্ষে সাফাই গাওয়ার জন্য আসছো, যাতে আমরা কোনো মামলা টামলা না করি? এগুলো বলার পরে তখনও বলতেছে, না 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 আন্টি, আমি এভাবে বলি নাই, আমি শুধুমাত্র আপনাকে এইটা বলতে চাচ্ছিলাম যে এটা তো গ্রামেরই একটা ব্যাপার, আর দুজনে খুব ভালো বন্ধু ছিল। এটা বলে আমি বলি যে মা ঠিক আছে, ও ছোটো মানুষ, ওরে এত কথা বলে লাভ নাই, ঘরে কিছু আছে কিনা ওকে খেতে দাও। তখন আমার ছোটো বোন খুব রেগে যায়, রেগে গিয়ে বলতেছে, হ্যাঁ ওর ভাই তোমার এইভাবে মারছে আর ওর বোনরে আমরা খাইতে দিমু? হয়তো আমাকে ঘর থেকে বেরিয়ে যায়। এটা বলে ধাক্কা দিয়ে আমাদের বারিন্দা থেকে মানে আমার ছোটো বোন বের করে দেয়। আমি তখন মানে কি বুঝতে পারতেছিলাম না, কারণ আমার শরীরেও প্রচণ্ড ব্যথা করতেছিল। ও একরকম কান্না করতে করতে এখান থেকে বেরিয়ে যায়। এরপরের দিন ওর সাথে আমার দেখা হওয়ার পর আমি তাকে বলি যে সাকি তুমি মন খারাপ করো না, আমার ছোটো বোনটা তো একটু পাগল টাইপের, দেখো তোমার ভাই আমাকে মারছে, ও কষ্ট পাইছে। তো আমাকে বলে যে ওর কথাতে আমি কষ্ট পাই না, ও যে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, তুমি তো আমার সামনে ছিলা, তুমি তো কিছুই বললা না। আমি বললাম যে দেখো তুমি মন খারাপ করো না, এটা নিয়ে তুমি কোনো কথা বললো না। এভাবে আমাদের সম্পর্কটা আবারও খুব গভীরভাবে যাচ্ছিল। অ্যান্ড কিছুদিন যাওয়ার পরে আমার মনে হয় এটা সম্পূর্ণ রানার একটা সাইল ছিল। রানা কী করে ওর মানে ওর মাকে বলে দেয় যে ওর জন্য ছেলে দেখার জন্য। এরপর থেকে পরিবার থেকে ওর জন্য ছেলে দেখা হয়, ওকে বিয়ে দিয়ে দেবে। অ্যান্ড হচ্ছে একটা ছেলে হচ্ছে কুয়েতে থাকে, একটা কুয়েত প্রবাসী একটা ছেলের বাড়ি হচ্ছে ফেনীতে ওই ছেলেটা ওর বিয়ের জন্য ঠিক করা হয়। অ্যান্ড ওর পরিবার থেকে মানে ওর বাবা, এরপরে ওর মা, তারপরে হচ্ছে ওর সৎমা, সবাই গিয়ে ছেলেটাকে দেখে আসে। অ্যান্ড ওরা মানে মোটামুটি মানে একদম বিয়েটা ফাইনালের পক্ষে কথাবার্তা হয়। আমি তখন খুবই কষ্ট পাই, আমি আসলে আমার রিলেশনটা এত গভীর হয়ে যায়, মানে এত বেশি গভীর হয়ে যায় যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি তারা এত ভালোবাসছি যে মানে আমার কাছে মনে হয় যে আমার সারা পৃথিবীটা একদিকে, সাক্ষী আমার কাছে একদিকে। আমি কোনোভাবে মনকে এটা বুঝাতে পারতেছি না যে ও এত সুন্দর ছিল। আসলে আমি কিভাবে মানে বলে বোঝাবো, একেবারে মানে মনে হয় না যে একেবারে মানে ফ্রেশ কোনো সবজির মতো, মানে এত ফ্রেশ ছিল ওর চেহারাটা, এত মাসুম ছিল ওর চেহারাটা। ওর মুখের দিকে তাকালেই না আমার কান্না চলে আসে। আমার এত লক্ষ্যে ভালোবাসার একটা মানুষ অন্য কারো ঘরে বউ সেজে চলে যাবে, আমার পছন্দের মানুষটা অন্য কারো হয়ে যাবে, এটা আমি কোনো দিনও মেনে নিতে পারতেছি না। আমি একরকম কান্নায় ভেঙে পড়ি, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, পড়াশোনা করি না, মানে কোনোভাবে হচ্ছে আমি মানে কোনো কিছুর প্রতি আমি কমফোর্ট ফিল করতেছি না। এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন আমি কী করি, ওদের হচ্ছে ঈদগার ওইখানে বসে থাকি, আমি শুধু ভাবি যে একটাবার যদি ও বাসা থেকে বের হয় আমি ওর সাথে একটুখানি কথা বলবো। এর মাঝে কিন্তু ওর পরিবার থেকে ওর কাছ থেকে মোবাইলটা সরাই ফেলে, ওর মোবাইলটা সম্পূর্ণ ওর মানে মা নিয়ে যায়। তো ঈদগার মধ্যে যখন বসে থাকি আমি দেখতে পাই যে হঠাৎ করে রানা জানি কোত্থেকে আসার পর আমি ওইখান থেকে উঠে চলে যাই। যখন চলে যাই তখন রানা আমাকে পিছন থেকে ডাকে বলতেছে, কিরে চলে যাচ্ছিস কেন? আমি বললাম ভালো লাগতেছে না, এই জন্য চলে যাচ্ছি। আমার বলতেছে চলে যাস না, এখানে তোর সাথে কথা আছে। আমি তখন বলতেছিলাম যে কী কথা বল। পরে আমার বলতেছে, আমার দুই বোনের সাথেই তো মানে একদম জমিয়া প্রেম করলি, আমারে বন্ধু বানাইলি, আমার বোনগুলোকে প্রেম করলি, এখন আমার ছোটো বোনের সাথে প্রেম করে ছ্যাঁকা খেয়ে কান্না করতেছিস কেন? আমি মানে তখন আমার সত্যি আমার চোখে পানি ছিল। আমি তখন ওরে বলতেছি যে তুই এই কাজটা মোটেও ঠিক করস নাই, আমি তোর ভালো একটা বন্ধু ছিলাম, তুই চাইলে কিন্তু সাকিকে আমার কাছে বিয়ে দিতে পারতি। আমাদের বংশ মর্যাদা, অর্থ আভিজাত্য, টাকা পয়সা কোনো অংশে কি কোনো কিছু কম ছিল? তখন সে আমাকে বলতেছে, কেন আমার বোনকে বিয়ে করতে পারলে কি তুই অনেক বেশি খুশি হইতে? আমি তখন রানারে বলেছি, রানা, আমি ওর হাতটা ধরে একরকম কান্না করে দিয়ে বলে, বন্ধু আমি সাকিকে এত ভালোবাসছি, আমি তোরে বলে বুঝাতে পারবো না। আমার কাছে মনে হয় যদি সাকির বিয়ে হয়ে যায় আমি সত্যি মরে যাব। তখন সে আমার মাথায় হাত দিয়ে, রানা আমার মাথায় হাত দিয়ে বলতেছে যে তুই আমারে কী মনে করস এই ব্যাপারটা আমি জানি না, কিন্তু বিশ্বাস কর আমি তোকে সত্যি আবার একটা ভালো বন্ধু মনে করি।
তোর এমন কষ্টে না তুই যতটা কষ্ট পাচ্ছিস বন্ধু, বিশ্বাস কর আমি তার চেয়েও অনেক বেশি কষ্ট পাচ্ছি, আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতেছে। আমি তখন বলতেছি তোর কারণে দিয়ে এত ঝামেলা ঘটে গেল, তুই যদি এরকম গিরিঙ্গিটা না চাইলে দিতি তাহলে কিন্তু আজকে এই প্রবলেমটা হইতো না। তখন রানা আমাকে বলতেছে যে আমি না ব্যাপারটা বুঝতে পারিনি বন্ধু, তুই আমার মাফ করে দে। আমি তখন বলতেছি আর এখন মাফ করে কী হবে, ওরা তো শাকির বিয়ে কনফার্ম করে ফেলছে, আমি শুনেছি আংটিও নাকি হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তখন ও আমার বলতেছে যে তাও তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে তো আর হয় নাই। আমি বলি বিয়ে হয় নাই তো বিয়ে তো 2 দিন পর হয়ে যাবে। আমার বলতেছে বিয়ে হওয়ার এখনও 1 সপ্তাহ বাকি আছে, তুই যদি চাস আমি তোর জন্য একটা কাজ করতে পারি। আমি বললাম যে কী কাজ? ও আমার বলে যে তুই শাকিকে নিয়ে পালায়া যা। আমি বলি পালায়া যাবো মানে? ও আমার বলতেছে এই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা মামা খোলা নাই, তুমি যদি শাকিরে ভালোবেসে থাকো তাহলে এটাই করো, আমি কোনোভাবে শাকিরে ঘর থেকে বের করে দিব, অ্যান্ড বের করে দিলে তুই শাকিকে নিয়ে পালায়া যা। আমি তখন তারা বলতেছি বন্ধু তুই কি এই কাজটা করবি? ও আমার বলতেছে আমি 100% এই কাজটা করবো, কারণ আমি তোরা ভালোবাসি, তুই আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু, অ্যান্ড আমি অন্তত আমি যেই ভুলটা করেছি আমি সেই ভুলের মাসল স্বরূপ আমি তোর এই উপকারটা করব। আমি তখন তারা বলতেছি তাহলে তুই আজকে রাতে আমার সাথে একটু শাকির সাথে কথা বলাই দে, অ্যান্ড এরপর আমি আগে শাকির মনোভাবটা বুঝি। তখন আমার বলতেছে ঠিক আছে তুই রাতের বেলায় ওগো বাড়ির পিছনে যে পুকুর পাড় আছে, মানে আমগো বাড়ির পিছনে পুকুর পাড়ে আসিস, আমি সাথে ডাইকা দিব, আমি শাকিকে ডাইকে দিব। এরপর আমি কি করি, পুকুর পাড়ের ওইদিকে যাই, রাতের বেলায় গিয়ে ওরে কল দিই, ও বলে তুই দাঁড়া আমি শাকির নিয়ে আসতেছি। এরপর ও ঠিকই শাকিকে নিয়ে পুকুর পাড়ে আসে। আসার পরে ও বলে আমি সাইডে যাচ্ছি তোরা কথা বল। আমি ওর সাথে কথা বলি, আমি বলি রানা কী বলছে তুমি তো জানো? তো আমার বলে যে হ্যাঁ রানা ভাই তো আমাকেও বলছে। আমি বলি তাহলে এখন কি করবা, ও যেটা বলেছে এটা কি করবা? তখন ও আমাকে বলতেছে দেখো আমি না এই ব্যাপারগুলো বুঝি না, মানে প্রেম ভালোবাসা বা আমি তোমার সাথে কোথায় যাবো, তুমি কোথায় নিয়ে যাবা? আমি তার বললাম যে আরে আল্লাহর দুনিয়াতে যাওয়ার তো রাস্তা অভাব নাই, আর তুমি যদি বলো আমার দূর সম্পর্কের একটা খালা আছে, খালার বাড়ি হচ্ছে ফেনীতে, আমি ওই ফেনীতে তোমার নিয়ে চলে যাব। তখন সে আমার বলতেছে না না ফেনীতে যাওয়া যাবে না, কারণ হচ্ছে ফেনী থেকে আমার বিয়ে ঠিক হয়েছে, ওই ফেনীর একটা ছিল আমার হাতে আংটি পরাই দিছে। আমি তখন তারে বলতেছি আরে বোকা মেয়ে তুমি তো সম্পূর্ণ বোকা, মানে ফেনীতে কি একটাই মাত্র ছেলে আছে, ফেনীটি কি একেবারে ছোটো, এটা তো অনেক বড় একটা মানে অনেক বড়, সুতরাং তোমার ওই ছেলের বাড়ি কোথায় আমার খালার বাড়ি কোথায় কি এক নাকি? তাই তখন আমি তারে বুঝাই যে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ তুমি মানে দ্বিমত পোষণ করো না, আমরা পালাইয়া যাই। এটা আমি তাকে বুঝাই, বাট সে রাজি হয় না, একটু কেমন কেমন করে জানি ও কথা বলে। একটা পর্যায়ে ও যখন রাজি হয় না, আমি তখন রানা মানে একটু দূরে দাঁড়ায় থেকে আমি রানাকে ডাক দেই। রানাকে ডাক দিয়ে আমি বলতেছি কিরে বন্ধু ও তো রাজি হচ্ছে না। তখন রানা ওরে বুঝায় যে কিরে প্রেম করতে পারছোস এখন মানে রাজি হইতেছোস না কেন? তখনও বলতেছে ভাইয়া মানে আমার আব্বার মান সম্মান শেষ হয়ে যাবে, তারপরে ও খুবই মন খারাপ করতেছে। তো আমি তখন তারে বলতেছি যে এটা করা যাবে না প্লিজ, মানে এই কাজগুলো ও মানে ও আমাকে বোঝাচ্ছে এই কাজগুলো না করে আমরা পারিবারিকভাবে বিয়ের জন্য ব্যবস্থা করি। তো আমি তখন তারে বলতেছি যে না এটা হতে পারে না। এভাবে আরও কয়েকটা দিন কেটে যায়, মানে আরও কয়েকটা দিন কেটে যায়, বাট কয়েকটা দিন কেটে যাওয়ার পর আমি দেখতেছি যে ওর ওই বিয়ের ঘটা একদম ঘনিয়ে আসে। অ্যান্ড কিছুদিন পরেই মানে হঠাৎ করে মানে বিয়ের যখন একেবারে মানে দিন মানে প্রায় বিয়ের 2 দিন আগে, মানে 2 দিন আগে মোটামুটি ওদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। ছেলে বলতেছিল যে কোনো অনুষ্ঠান করবে না, এখানে এসে জাস্ট মানে বিয়ে করে বউ উঠে নিয়ে যাবে। তো সেদিন তো আর ও রাজি হলো না। এরপরে যখন ও ঘরে যায় তখন আমি রানা মারে বুঝাই যে দেখ ও যেহেতু এটা মানে এভাবে করেই ফেলছে, এটা নিয়ে তুই মন খারাপ করিস না, যা হবার তা হয়ে গেছে, তুই এখন ভুলে যা। ওরে রানা আমাকে এটা বলতেছে। তখন তারই ওর বিয়ের 2 দিন আগে হঠাৎ করে একদিন রাতের বেলায় ওর বাবা মানে রানার বাবা আর হচ্ছে মানে ওর বোন শাকির বাবা রাতের বেলায় হার্ট অ্যাটাক করে মারা যায়। ওর বাবা যখন মারা যায় তখন ওদের পরিবারে একটা সুখ নেমে আসে, মানে এত পরিমাণ মানে ওরা প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। ওর বাবার উপর ওদের পরিবারটা সম্পূর্ণ ডিপেন্ড ছিল। এরপরে যে ছেলের সাথে বিয়ে হয় ওই ছেলে তখন ওরা বিয়েটা পিস নামায়, বিয়েটা প্রায় ওরা বলে যে অন্তত এখন মানে ওর বাবা মারা গেছে, এভাবে বিয়ে না করে অন্তত 1 মাসের জন্য ওরা পিছিয়ে নেয়। তখন ছেলে কী করে বিয়েটা 1 মাসের জন্য পিস নামায়। তো পিস নামানোর পর আমি চিন্তা করতেছি, আমি বলি আল্লাহ আমি বুঝতে পারতেছি না যে আমি কি মানে আলহামদুলিল্লাহ বলবো নাকি কান্না করবো, কোনটা করব। এভাবে যেতে যেতে ওর বিয়েটা যখন পিছিয়ে নামে প্রায় আরও 1 সপ্তাহের মতো কেটে যায়। 1 সপ্তাহের মতো কাটার পরে ওর সাথে আমার একদিন দেখা হয়, ও আমাদের বাজারে আসে। বাজার আসার পরে আমি ওকে দেখি, মানে ও কিন্তু মুখোশ পরে বোরকা পরে আসে, আমি পিছন থেকে চিনতে পারি। এরপর আমি ওর পিছন যাই, আমি বলতেছি যে শাকিব তুমি আমার ভালোবাসাটাকে এভাবে প্রত্যাখ্যান করতে পারো না। ওকে আমি প্রচুর পরিমাণ বুঝাই, অনেক বেশি বুঝাই, বাট ও আমাকে একটা কথাই বলে যে ও ভাইগে যেতে পারবে না, পালায় যেতে পারবে না, ও যা করে মানে পারিবারিকভাবেই করবে। আরও বলতেছে যে আমার বিয়ে ঠিক হয়ে আছে, এখন আমি এই কাজগুলো কখনোই করতে পারবো না।
এভাবে প্রায় আরও আচ্ছা এরই মাঝে 1 মাস, যখন ওর 1 মাস পরে তো বিয়ে হওয়ার কথা, অ্যান্ড প্রায় 20-25 দিন পরে যে মানে ওই ছেলে যে মানে কুয়েতে থাকতো, ওই ছেলের মালিকের কি জানি একটা প্রবলেম হয়েছে। তো প্রবলেম হওয়ার কারণে এই ছেলে মানে ওর মানে রানাদের পরিবারে বলতেছিল যে ওর ওইখানে মানে ব্যবসা ছিল, মানে দোকান ছিল মনে হয়, দোকান নিয়ে কফিলের সাথে কোনো ঝামেলা হয়েছে। তো সেই ছেলেটা বলতেছিল আমি কুয়েতে যাই, কুয়েতে গিয়ে আমি আমার ঝামেলাটা শেষ করে 2 মাস কি 3 মাস পরে আবারও আসবো। যেহেতু এঙ্গেজমেন্ট হয়ে আছে, 2-3 মাস পরে বিয়ে হবে, কোনো সমস্যা নাই। যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ঘটেই গেছে, সব পরিবারগুলো একটু ঠিক হোক, আমি আমার কুয়েতের ঝামেলাটা মানে আমি আমার হচ্ছে মানে ওইখানের ঝামেলাটা শেষ করে আসি। এটা বলার পরে সব কিছু মানে মোটামুটি একটু ঠিক হলো, ছেলে চলে গেল। অ্যান্ড যাওয়ার পরে তখন আমি মানে রানাকে প্রচুর পরিমাণ বোঝাচ্ছিলাম যে বন্ধু দেখ, এখন তো মোটামুটি তুই একটা কিছু করতে পারিস, কারণ হচ্ছে ছেলেও তো কুয়েতে চলে গেছে, আর এখন ওর বাবাও মারা গেছে। তো আমার বলতেছিস সুখের সময় তুই এগুলো কী বলতেছিস যে আমাদের বাবা মারা গেছে। তখন আমি ওরা খুব বুঝাইছি বন্ধু তুই আমার জন্য কিছু একটা কর না, তুই তো আমার ঘনিষ্ঠ বন্ধু। এটা বলে তখন আমার বলে যে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো। তো আমি জানি না যে ওর সাথে কী কথা বলে, মানে কী কথা বলে আমি এটা জানি না। এরপরে হচ্ছে একদিন আমাকে মানে সাকি কল দেয়, মানে সাকি কল দিয়ে বলতেছে মানে হঠাৎ করে সাকিদের নাম্বার থেকে কল আসে। তো আমি কলটা রিসিভ করি। এটা প্রায় ওর বাবা মারা যাওয়ার 1.5 মাস কি মানে 1.5 মাস প্রায় 2 মাস পরের ঘটনা। অ্যান্ড 2 মাস পর আমাকে কল দিয়ে বলতেছে যে আমার ভাই আমার উপরে খুব বেশি প্রেশার দিচ্ছে। আমার ভাই আমাকে বারবার বলতেছে যে আমি তোমার সাথে প্রেম করছি, এখন তুমি নাকি বলতেছো যে আমারে না পাইলে তুমি বিষ খাবা, তুমি গলায় ফাঁসি দিবা, মরে যাবা। আমি তখন বলতেছিলাম যে হ্যাঁ আমি তো ঠিকই বলেছি, আমি যদি তোমারে না পাই আমি বিষ খাবো, গলায় ফাঁসি দিব, মরে যাবো, এটা তো ঠিকই কথা। কারণ আমি তোমাকে ভালোবাসছিলাম, তুমি আমার সাথে বেইমানি করছো, আমি বাঁচবো কেমন করে। তখন আমাকে বলে যে প্লিজ বেইমান বলবা না। আমি বলি বেইমান নয় তো কি, আমি তোমাকে এত ভালোবাসছি, অ্যান্ড মানে আমার ভালোবাসাটাকে তুমি এভাবে প্রত্যাখ্যান করে অন্য কাউকে বিয়ে করে ফেলতেছো। দেখো তুমি আমাকে ভালোবাসো বলেই কিন্তু আল্লাহ একটা বিপদ দিয়ে দিছে যাতে তুমি আমার হও। তখনও আমাকে বলতেছে ছি তুমি এতটা নোংরা, আমার বাবা মারা গেছে আর তুমি বলতেছো তোমার আমার কাছে তোমাকে যাওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিছে। আমি তখন তারে বলতেছি কারো বাবা এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে না, তুমি আমার কথাটা একটু ভেবে দেখো। আর আমি তোমাকে যেটা বলতেছি আমি এটা তোমার আমার ভালোর জন্যই বলতেছি, আর এটা করলে আমরা অনেক বেশি ভালো থাকবো। তখনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার সাথে পালায় যাই তুমি আমাকে কোথায় নিয়ে যাবা। আমি তখন তারে বললাম যে আমি তো তোমাকে বললামই যে আমি আমার খালার বাড়িতে নিয়ে যাবো। তো বলে এরপর যদি আমার পরিবার না মানে। আমি বললাম তোমার পরিবার, তোমার বাবা তো মরেই গেছে, আছে শুধু তোমার মা। তোমার মা মানে না মানার কি আছে। আর একটা পর্যায়ে রানা যেহেতু আছে, রানা এখানে থেকে ওর মানে তোমার মাকে ঠিক করবে। তখন আমি কি করি, ওই দিন রাত্রেবেলা ও বলে যে ঠিক আছে তুমি আবারও পুকুর পাড়ার সামনে দেখা করবো। অ্যান্ড পুকুর পাড়া আমি, রানা ও আমরা 3 জনে বসে কথা বলি। কথা বলার পরে রানা বলতেছে যে তোরা পালায়া যা, অ্যান্ড আমি এদিক থেকে সব কিছু সামলাবো, আর তুই তোর পরিবারকে ঠিকঠাক মতো কইরা কিছুদিন পর তোরা চলে আসিস, মানে আপাতত কয়েকদিনের জন্য এলাকা ছেড়ে চলে যা। এটা বলার পরে আমি ওরা বলতেছি তাহলে কি করবা, কখন যাবা। ও বলে তুমি যখন বলো তখনই, মানে ও তখন কিন্তু তখন রাজি হয়ে যায়। আমি তখন তারে বলতেছি যে এই ব্যাপারটা নিয়ে নেগলেস করে কিন্তু কোনো লাভ নাই, কারণ দেখা গেল কি যে একটা প্রবলেমের পরে আরেকটা প্রবলেম চলে আসতে পারে, আমরা যত দ্রুত পারি এই কাজটা করে ফেলি। অ্যান্ড রানাও সেম কথাই বলতেছে, যেহেতু পালিয়ে যাবি তাহলে আর এখানে দেরি করার দরকার নাই, তোরা কালকেই চলে যা। এর পরের দিন রানা কী করে কাপড় চোপড় সব কিছু ঠিক করে দিয়ে ওরে আমার কাছে দিয়ে দেয়। আমি একটা সিএনজি আগেই ঠিক করে রেখে ওই সিএনজি করে আমি সরাসরি হচ্ছে ফেনীতে আমার দূর সম্পর্কের খালার বাড়িতে চলে যাই। অ্যান্ড খালাকে আমি আগ থেকেই সব কিছু বলে রাখি, খালা মোটামুটি সব কিছু বুঝতে পারে। অ্যান্ড যাওয়ার পরে আমাদের মানে খালার কাছে আমি সব কথা বলি, অ্যান্ড খালা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে, এবং খালা কী করে ওই ফেনীর একটা কাজী ডেকে আমাদের বিয়ে পড়ায় দেয়। বিয়ে পড়ানোর পর আমি খালার বাড়িতে থাকতেছি, এভাবে আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করতেছি। বাট আমার বাবা মা মানে আমার আব্বা তো অনেক বেশি সম্মানিত মানুষ ছিল, মানে আমার আব্বা এই কথাগুলোকে মানে হাইড করার জন্য চেষ্টা করতেছে। আব্বা সবার কাছে বলতেছে যে না আমার ছেলে কোনো মেয়ে নিয়ে পালায় নাই, আমার ছেলে হচ্ছে ঢাকাতে গেছে, মানে ঢাকাতে পড়াশোনার কাজে চলে গেছে, এরকম করে বোঝাচ্ছে। কিন্তু আসলে তো আমি পালায়ে গেছি। অ্যান্ড তখন কিছুদিন প্রায় 2 মাসের মতো আমরা বাইরে থাকি। অ্যান্ড 2 মাস থেকে আমি পরিবারের সাথে যোগাযোগ করি। আমার পরিবার কোনোভাবেই হচ্ছে আমাকে আমার মানে বাড়িতে আসতে দেয় না। আমার আব্বা একটা কথাই বলতেছে যে তুই যদি বাড়িতে এই মেয়েকে নিয়ে আসিস তাহলে আমার যতটুকু মান সম্মান ছিল সব কিছু শেষ হয়ে যাবে। আমি কখনোই চাই না যে তুই এই মেয়েটাকে নিয়ে তুই বাড়িতে আয়, তুই যদি এই মেয়েকে ছেড়ে দিতে পারিস তাহলে তুই আয়। আমি সবার কাছে বলবো যে তুই ঢাকাতে ছিলি, তুই পড়াশোনার কাজে ঢাকাতে ছিলি, অ্যান্ড আমি তোকে নতুন করে বিয়ে করাবো। আমি তখন আব্বারে বলতেছি আব্বা আমি মেয়েটার হাত ধরে পালিয়ে আসছি, এখন এই মেয়েটাকে আমি কেমন করে ছেড়ে দিব, তুমি কি এই ব্যাপারটা একটাবার মানে চিন্তা করে দেখেছো? আর একে ছেড়ে দিলে কি আল্লাহ সহ্য করবে? আর একটা ইতিম মেয়ে, ওর বাবা মারা গেছে কয়েকদিন আগে। তখন আমার বাবা আমারে বলতেছিল তাহলে তুই যেটা ভালো মনে করস তুই সেটাই কর, তুই আমার বাড়ির ত্রিসীমানায় কোনোদিন আসবি না।
এরপরে হঠাৎ করে একটা নতুন প্রবলেম ফেস হয়। নতুন প্রবলেম ফেস হয় বলতে ও কিন্তু ওর মায়ের সাথে মাঝে মাঝে কথা বলতো। ওর মায়ের সাথে কথা বললে ওর মাও কিন্তু সেম কাহিনীগুলোই করতো। ওর মা একটা কথাই বলতো যে তুই যেহেতু পালাই গেছিস তোর ভালো তুই বুঝিস, আমি এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না। তো ওদের বাড়িতে একটা ছেলে ছিল যার নাম ছিল হৃদয়। মানে হৃদয়, আমি মাঝে মাঝে হৃদয়ের কাছে ফোন করে ওদের বাড়ির খোঁজ খবর নিতাম, মানে সাকিদের বাড়ির খোঁজ খবর নিতাম। তো হৃদয় একটা ছেলে ছিল। হৃদয়ের একদিন কল দেওয়ার পরে হৃদয় আমার বলতেছে, ভাই একটা ঘটনা শুনছেন? আমি বলি কি ঘটনা? পরে বলতেছে, ভাই মর্মান্তিক এক ঘটনা। আমি বললাম কিসের মর্মান্তিক? আমারে বলতেছে আজকে কিন্তু রানাবাই শাকির আম্মারে আর শাকির ছোটো বোনেরে অনেক মারছে। আমি বলি কি বলস, কেন মারছে? তো বলতেছে যে কেন মারছে এটা তো ভাই জানি না, বাট প্রচুর মারছে। এরপর আমি রানারে কল দিই, বাট রানারে আমি যত কলে দিই বাট রানা আমার কোনো কল রিসিভ করে না। আমি বুঝতে পারতেছিলাম না যে মানে শাকির মাকে আর শাকির বোনকে কেন মারবে। তো শাকিও বলে যে ওর মা বোনের সাথে কথা বলবে, আমি ওকে কথা বলতে দিই না। আমি প্রবলেমটা কি সেটা বোঝার জন্য ট্রাই করতেছি। তখন আমি হৃদয়ের সাথে আবারও কথা বলি যে হৃদয় ঘটনাটা কি তুই আমারে বলতো। তখন হৃদয় আমার বলতেছে, ভাই মেন ঘটনা হয়েছে রানাবাই বলতেছে রানাবাই নাকি বাজারে গেলে মানে মুখ দেখাইতে পারে না, ও নাকি এলাকাতে গেলে মুখ দেখাইতে পারে না, ওরা নাকি সবাই মানে বিভিন্নভাবে খারাপ ভাষায় কথা বলে। এই জন্য রানা চাচ্ছে মানে ওর সৎমাকে আর ওর মানে সৎ ছোটো বোনটাকে, শাকির ছোটো বোনটাকে এই গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে মানে এই ব্যাপারটা কি। তখন আমি কী করি, শাকির সাথে কথা বলি। আমি বলি শাকি, আচ্ছা রানাদের সাথে কি তোমাদের জায়গা সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম আছে? তখন শাকি আমাকে বলে যে হ্যাঁ রানা ভাইয়া খুব ভালো, কিন্তু রানা ভাইয়ের মা কিন্তু অত্যন্ত খারাপ। রানা ভাইয়ের মা আমাদের সাথে প্রতিদিন ঝগড়া করতো আমার মাকে এই বাড়ি থেকে উঠিয়ে দেওয়ার জন্য। কেন, কোনো ঝামেলা হয়েছে? তখন আমি বলি যে দেখো একটা ঝামেলা হয়েছে, রানা নাকি এরকমভাবে তোমার আম্মাকে মারছে বাড়ি থেকে উঠে দেওয়ার জন্য। তখনও এক কথায় ও বুঝে যায়। ও আমাকে বলে যে তাহলে আমি এখন সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছি। আমি বলি কি বুঝতে পারছো? ও আমাকে বলে যে তোমার সাথে আমাকে পালিয়ে আসার জন্য রানাবাই আমাকে হেল্প করেছে, এটা ছিল রানাবাইয়ের একটা কৌশল। আমি বলি কৌশল মানে? ও আমাকে বলতেছে কৌশল মানে বুঝো না, রানাবাই কোনোভাবে আমাকে যেহেতু তোমার সাথে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে। এটা আমি কিন্তু তখনই সন্দেহ করছিলাম যে রানাবাইয়ের কোনো একটা স্বার্থ আছে, কারণ আমার এই ভাই স্বার্থ ছাড়া কিছুই করে না। এখন আমি বুঝতে পারছি যে কেন তোমার সাথে আমাকে পালিয়ে যেতে রানাবাই সাহায্য করছে, কারণ রানাবাই এই উসিলা দিয়ে আমার মাকে আর আমার বোনকে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দিবে। এরপরে আমাদের বাড়িটা রানাবাই এবং তার মা দখল করে নেবে। শাকির কথার সাথে কাজের আমি সম্পূর্ণ মিল পেয়ে গেলাম। আমি বুঝলাম যে না, শাকির যেটা বলতেছে এটা সত্য। এরপর আমি বিভিন্ন লোকদের সাথে এলাকাতে কথা বলি ফোনের মাধ্যমে, বাট সবাই একটা কথাই বলতেছে শাকির মাকে আর শাকির বোনকে এই গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য রানা এই কাহিনীগুলো করতেছে। একটা সময় শাকির বলতেছে ও বাড়িতে যাবে। আমি তখন বলতেছিলাম যে রানা যেহেতু এভাবে খেপে আছে, ও বাড়িতে গেলে ও তোমারও মারতে পারে, এগুলো তুমি করো না। আমি রানার সাথে অ্যাটলিস্ট একটু দেখা করে আমি রানাকে ব্যাপারগুলো জানাই। বাট এভাবে কিছুদিন যাওয়ার পরে, প্রায় 5-6 দিন যাওয়ার পরে আমি হৃদয়ের কাছ থেকে জানতে পারি যে আর শাকির ছোটো বোন নাকি ওর নানু বাড়িতে চলে গেছে, এবং ওদের হচ্ছে যে বাড়িঘর ছিল, বাড়িঘরগুলো নাকি রানা ভাঙিয়ে দিছে, এবং মধ্যে যেই হচ্ছে একটা টিন ছিল, টিনের বেড়াটা উঠে ও পুরোটা বাড়ি একটা বাউন্ডারি করে ফেলছে। ওদের সম্পূর্ণ জায়গা সম্পত্তিগুলো সব রানা দখল করে ফেলছে। এই কথাগুলো শোনার পর আমার মনের মাঝে অনেক বেশি কষ্ট লাগে। যত যাই হোক রানাকে আমি আমার বন্ধু ভাবি। যখন রানা আমার কল রিসিভ করে না, একদিন আমি হৃদয়ে বলতেছি যে হৃদয় তুই রানারে বল যে আমার কল দেওয়ার জন্য। তখনও বলে যে মানে 2 দিন পরে হৃদয় আমার বলতেছে ভাই রানাবাই বলতেছে আপনার সাথে কথা বলবে না। তখন আমি চিন্তা করতেছি যে কখন ও কিন্তু আবার মালের জন্য মাঝে মাঝে নোয়াখালীতে যায়। তখন আমি হৃদয়ে বলি যে মালের জন্য কখন নোয়াখালীতে আসে তুই আমার ব্যাপারটা বলিস। ও নোয়াখালীতে যেই দোকান থেকে মাল নেয় ওই দোকানটা কিন্তু আমি চিনি। অ্যান্ড একদিন হৃদয় আমার বলতেছিল যে ভাই আজকে দেখলাম ওনার দোকান বন্ধ। তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে ও মালের জন্য নোয়াখালীতে আসছে, মানে দোকান বন্ধ করে ও মানে বেরোচ্ছিল আর কি গ্রাম থেকে। তখন আমি ফেনী থেকে তাড়াতাড়ি করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিই। আমি তখন নোয়াখালীতে ও যেই দোকান থেকে মাল নেয় ওই দোকানে চলে আসি। ওই দোকানে আসার পর আমি ওখানে দাঁড়াই থাকি। আমি দেখতে পাই যে ও মানে আমি বাইরে দেখাই থাকি, আমি দেখি যে ও দোকান থেকে বের হইতে আসে। বের হওয়ার পরে ওখানে অনেক একটা পাবলিক প্লেস, আমি ওরে ধরার পরে বললাম রানা তোর সাথে আমার কথা আছে। ও আমার বলে তোর সাথে আমার কোনো কথা নাই। আমি বললাম দেখ তুই এরকম গাদ্দারি করিস না। ও বলে আমি গাদ্দারি কী করলাম? আমি বলি তুই গাদ্দারি করস নাই, তুই নিজে শাকিরে আমার সাথে পালায় যাওয়ার জন্য সহযোগিতা করছিস, আর তুই এখন আমার কাছে তুই সবার কাছে বলে বেড়াইতে আসিস যে শাকি বাসা থেকে পালায় গেছে, এটার জন্য তুই এলাকাতে মুখ দেখাইতে পারতাছস না, তোর মান সম্মান নষ্ট হইতেছে। এই উসিলা ধরে তুই শাকির মারে আর শাকির ছোটো বোনের তুই গ্রাম থেকে বের করে দিলি, এটা তুই কী করলি? আমার বলে হ্যাঁ এখন আমি এলাকাতে মুখ দেখাতে পারতেছি না, সবাই আমার বিভিন্ন কথা বলে, আর এরকম একটা মহিলার আমি বাড়িতে রাখবো না যে আমার মায়ের সাথে প্রতিদিন ঝগড়া করে। আমি বললাম তোর মায়ের সাথে প্রতিদিন ঝগড়া করে এভরিথিং রাইট, কিন্তু তুই তাদের ঘর কেন ভেঙে দিলি অ্যান্ড ওদের জায়গা সম্পত্তি কেন দখল করলি? তখন আমার বলতেছে আমার যা ভালো লাগে আমি তাই করছি, তুই তো তোর ভালোবাসার মানুষটা পাইছস না, তাইলে তোরা তো চিন্তা ভাবনা কিসে? তুই যেমন আসস এমন করে তুই ভালো থাক, তুই আমাদের মাঝে নাক গলাইতে আসবি না, আসলে কিন্তু তোর অনেক বড় প্রবলেম হয়ে যাবে।
তখন আমি তারে বলতেছি যে রানা, তুই অনেক বেশি চালাকি করিস না, তুই যদি অনেক বেশি চালাকি করিস তাহলে তুই নিজে ধরা খাবি। ও আমার বলে কি ধরা খাবো? আমি ওরে বললাম যে আমি নিজে থানাতে যাব, থানাতে গিয়ে আমি নিজে স্টেটমেন্ট দিব যে তুই নিজে সাকিরে আমার সাথে পালায় যাওয়ার জন্য সহযোগিতা করছিস এবং আমাকে সহযোগিতা করার পরে তুই ওদের জায়গা সম্পত্তিগুলো দখল করছিস। এটা বলে, এই কথা বলে আমি চলে আসার পরে এটা বলে আমি চলে আসি। অ্যান্ড এর পরের দিন মানে তারই ঠিক 2 দিন পরে একদিন আমার বাবা আমার নাম্বারে কল দিয়ে বাবা আমাকে প্রচণ্ড পরিমাণ গালাগালি করতে থাকে। আমি বলেছি, বাবা তুমি আমার এরকম গালাগালি কেন করতেছো, কী হয়েছে আমাকে বলো। আমার বাবা বলতেছে, আরে সুরে বাচ্চা, আমার বাড়িঘরে পুলিশে আমার বাড়িঘর ভাঙিয়ে ফেলতেছে। আমি বলতেছি, আব্বা কী বলো, পুলিশ আমাদের বাড়িঘর কেন ভাঙবে? আমাদের বাড়িঘরে এমন কী আছে, আমরা এমন কী করছি যে পুলিশ আমাদের বাড়িঘরগুলো ভাঙবে? তখন আমার আব্বা আমার বলতেছে, তোর বন্ধু রানা থানাতে গিয়ে মামলা করছে, তুই নাকি তার বোনরে অপহরণ করছিস, তুই নাকি তার বোনরে কিডন্যাপ করছিস, তোর নামে কিডন্যাপের মামলা দিয়ে দিছে তোর কলিজার বন্ধু রানা। তখন আমি বুঝতে পারি ওই যে আমি ওকে হুমকি দিয়েছিলাম যে আমি থানাতে গিয়ে তোর নামে উল্টা মামলা করবো যে তুই ওদের জায়গা সম্পত্তি দখল করেছিস। তখন রানা এই ভয়ে উল্টা থানাতে গিয়ে কারণ ও তো বোন, ও থানাতে গিয়ে মামলা করছে যে আমি ওর বোনকে নিয়ে আমি ওর বোনকে কিডন্যাপ করছি, এভাবে আমার নামে কিডন্যাপিংয়ের মামলা দেয়। মামলা যখন আমার উপরে দিয়ে দেয় তখন আমি কোনোভাবেই এলাকাতে ঢুকতে পারতেছি না। প্রতিদিন পুলিশ এসে আমাদের বাড়িতে ঘর ভাঙচুর করে, আমাকে খোঁজে, আব্বাকে গালাগালি করে। আমি রানারে যতই কল দিই ও আমার আর কোনো কল রিসিভ করে না। একদিন রাতের বেলা আমার খুবই খারাপ লাগে, আমার আব্বার জন্য খুব কষ্ট হয়। আমি কি করি, এটা আরেকটা ব্যাপার বলে রাখি, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমার খালামণির সাথে হচ্ছে অনেক ঝগড়া হয়, আমার বাবার অনেক বেশি ঝগড়া হয়, অনেক প্রবলেম হয় যে ও জানতে পারে আমি আমার খালা বাড়িতে আছি। তখন খালা আমাকে ঘর থেকে বের করে দেয়। খালামা যখন আমাকে ঘর থেকে বের করে দেয় তখন আমি কি করি, আমার আরেক ঘরে রাখি, ওরে আমি আরেকটা বাসা ঠিক করি, এখানে ফেনীতে একটা বাসা ঠিক করি, ওই বাসাতে আমি ওকে রাখার পরে আমি তখন করি কি, আমি আমার বাড়িতে আসার পরে আমার অবস্থাটা এমন হয়ে যায় যে আমি কোনোভাবেই কোনো কিছু মিলাইতে পারতেছিলাম না। আমি বাড়িতে আসার পর আমি আমার আব্বার কাছে আসি, রাতের বেলা আসি, রাত তখন প্রায় আনুমানিক 1টার মতো বাজে, রাতের বেলায় 1টা বাজে। আমি বাড়িতে আসার পরে আমি আব্বারে বলি যে আব্বার সাথে দেখা করি। আমার আব্বা আম্মার জন্য খুবই কষ্ট হইতেছিল, খারাপ লাগতেছিল। অ্যান্ড আমি আমার আব্বা আম্মার সাথে দেখা করার পরে আমার আব্বা আম্মা বলতেছে যে তুই আসছিস, তোর তো যে কোনো সময় পুলিশ ধরে ফেলতে পারে। তখন আমি ঘরের ভিতরে রানাকে গালাগালি করতে থাকি, প্রচুর পরিমাণ গালাগালি করি। অ্যান্ড গালাগালি করে আমার আব্বা আমারে বলতেছে যে গালাগালি করে কোনো লাভ নাই, এখন তুই যত দ্রুত পারিস সেখান থেকে চলে যা, কারণ পুলিশ যে কোনো সময় এসে তোকে ধরে ফেলতে পারে। আমি বলি পুলিশ আমার ধরক না, ধরলে তো আমি সত্যটা বলবো। এরপরে আমি যখন আমাকে কি করে, আমি সকালবেলা পর্যন্ত থাকি। অ্যান্ড সকালে যখন আমি বাসা থেকে বের হই তখন দেখি সিভিল বেশে 2জন পুলিশ সাদা পোশাকধারী আমাদের বাড়িতে ঢুকে আমাকে ধরে ফেলে। আমাকে থানাতে নিয়ে যায়। থানাতে গিয়ে আমার নামে বলে যে মেয়েরে কই লুকিয়ে রাখছিস বল। আমি বলি আমি মেয়েকে লুকিয়ে রাখি না, আমি মেয়েরে বিয়ে করছি, সে আমার বিবাহিত বউ এবং সে অমুক জায়গায় আছে, আপনারা অমুক জায়গা থেকে ওকে গিয়ে নিয়ে আসেন। এটা আমাকে যেদিন পুলিশ নিয়ে যায় ওই দিন সকালে না, এটা বিকেলের ঘটনা। পুলিশ আমাকে সকালে থানাতে গিয়ে থানা হাজত আমাকে রেখে দেয় এবং বিকেলবেলা ওসি ছিল না, ওসি বিকেলবেলা আসে। বিকেলবেলা ওসি সাহেব আসার পরে আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করার পরে আমি ওসি সাহেবকে বলি যে এই ঘটনা, ও অমুক জায়গায় আছে, আপনারা ওকে গিয়ে নিয়ে আসেন, ওরে জিজ্ঞেস করলে আপনারা সব কিছু জানতে পারবেন। আমি যখন ঠিকানা দিই এর পরের দিন পুলিশ আর আমাকে কিছু বলে না। আমি পুলিশকে জিজ্ঞেস করি কী ব্যাপার, আমার বউকে কি আনছিলেন, আমার বউর কাছে গেছিলেন? পুলিশ বলে আজকে যাব বলে পুলিশ একদিন লেট করে, আমাকে যেদিন ধরে মধ্যে একদিন যায়, এর পরের দিন পুলিশ কী করে ওই জায়গায় যায়। ওই জায়গা থেকে আইসা আমার বলতেছে যে তুই শালা অনেক বড় মিথ্যাবাদী। আমি বললাম যে কেমন মিথ্যাবাদী? পরে বলতেছে তুই বলছিলি যেখানে তোর বউ আছে ওখানে তোর বউ নাই। আমি বললাম আমার বউ নাই পরে বলতেছে এখানে তোর বউ নাই, ওই ঘরটা তালা মারা। আমার তখন বলতেছে তুই তোর বউরে বের করে আন, তুই তোর বউরে কোথায় রাখছিস, তা নাহলে তোকে কোর্টে চালান করে দিব। অ্যান্ড আমাকে থানার মধ্যে প্রচণ্ড পরিমাণ মারা হয়, আমাকে এত মারে আমি ঠিক ভুলে বুঝাতে পারবো না। এভাবে প্রায় 6 মাসের মতো আমাকে জেলে আটকায় রাখে কিডন্যাপিংয়ের মামলায়। আমার আব্বা প্রায় 12 লাখ টাকা দিয়ে আমাদের জায়গা বেচে 12 লাখ টাকা দিয়ে খুব কষ্ট করে আমাকে থানা থেকে ছুটে আনে। আব্বা যখন আমাকে থানা থেকে ছুটে আনার পরে আমি কি করি, আর আমার বাড়িতে আসার আগে আমি দৌড়ে সেই বাড়িতে যাই। আজ থেকে 6 মাস আগে আমি যেই বাড়িতে সাকিকে রেখে আসছিলাম, বাড়িতে গিয়ে আমি কিন্তু আমার আব্বা আম্মাকে থানা থেকে বেরিয়ে জিজ্ঞেস করি শাকির কোনো খোঁজ খবর আছে কিনা। ওরা বলে যে শাকির কোনো খোঁজ খবর ওরা পায় নাই। আমি সেই বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে, বাড়িওয়ালা বলে যেদিন আমি আগের দিন রাতের বেলায় তো আমি গেছিলাম, ওই দিন দুপুরবেলা নাকি তারে গিয়ে ফোন করে, তাকে নাকি সে ফোন করে, সে জানি কার সাথে ফোনে নাকি কান্নাকাটি করে। বাড়িওয়ালা বলতেছিল এই কথা যে ফোনে নাকি কার সাথে কান্নাকাটি করে নাকি বাড়ি তালা মেরে নাকি ও বেরিয়ে যায়। এটা বাড়িওয়ালাকে বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, আমার স্বামীর একটু সমস্যা হয়েছে, আমি পরে আসবো। এটা করে সে বাড়িতে তালা মেরে একটা চাবি আমার কাছে দেয়, আর একটা চাবি তার কাছে থাকে, সে চলে যায়। এরপর থেকে সে আর কখনো এই বাড়িতে ফিরে নাই।
আমি ঢাকা মানে আমি হচ্ছে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে আমি ওরে খুঁজি নাই। আমি পত্রিকায় পর্যন্ত নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি, পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি, টিভির মধ্যে পর্যন্ত আমি তার সন্ধান চেয়েছি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলোতে। এটা 2016 সালের দিকে, 2016 সালের দিকে আমি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন হচ্ছে নিউজে আমি বিভিন্ন জায়গায় ওকে আমি খুঁজেছি। আমার কাছে মনে হয় না যে বাংলার এমন কোনো জায়গা আছে যে আমি ওরে খুঁজি নাই। আমি কত কবিরাজের কাছে গেছি, কত খোনারের কাছে গেছি, আমি যত জায়গায় গেছি আমি ওরে আর পাই নাই। আমি রানার হাতে পায়ে ধরেও কান্নাকাটি করছি যে বন্ধু তুই আমার একটাবারের জন্য বল ও কোথায় আছে, কিন্তু আজ পর্যন্ত রানা আমাকে একটাবারের জন্য বলে নাই যে ও কোথায় আছে। রানা আমাকে একটা কথাই বলে ও কই গেছে আমি জানি না, ও কোথায় গেছে আমি জানি না। আমি এত চেষ্টা করেও আজকে প্রায় হচ্ছে 6 বছর মতো হয়ে গেছে, 6-7 বছরের মতো হয়ে গেছে আমি আর ওরে পাই নাই। আপন ভাই আমি এখন বিয়ে করি নাই, এবং সারা জীবন আমি বিয়ে করব না। আমি নিজ হাতে আমার ভালোবাসার মানুষটাকে খুন করেছি। ও তো বাসা থেকে পালিয়ে যেতে চায় নাই, আমি ওকে জোর করে বাসা থেকে পালিয়ে নিয়ে গেছি, এবং ওর হত্যার জন্য আমি নিজে দায়ী। আমি জানি না ও এখনো বেঁচে আছে কিনা মরে গেছে, আমি ওকে আজও খুঁজে পাইনি আপন ভাই। এবং আমি জানি না, আমার কাছে মনে হয় না যে ও বেঁচে আছে। যদি বেঁচে থাকতো আজকে প্রায় 5 বছরেরও বেশি সময় হয়ে গেছে, ও কিন্তু একটাবারের জন্য হইলেও পরিবারের কাছে আসতো। ওর বাবা মা ওর মায়ের কাছে ওর মা আর এই বাড়িতে আর আসে না। ওর মা ওর বোনটাকে আরেকটা জায়গায়, ছোটো বোনটাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। মানে সারা জীবনের জন্য উনি ওনার বাপের বাড়িতে সেটেল হয়ে গেছে, উনি আর কখনো এখানে আসে না। বাট আমি এখনও যখন ওনার কাছে যাই উনি আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। আপন ভাই আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, যদি আপনি আমার জীবনের গল্পটা প্রচার করেন তাহলে আপনি সবার কাছে বলবেন আমার ভালোবাসার মানুষটা যদি মরে যায় তাহলে আল্লাহ যেন ওর আত্মার মাগফিরাত, আল্লাহ যেন ওকে পরপারে যেন ভালো রাখে। আর ও যদি বেঁচে থাকে আমি আমার জীবন দশা যেন তাকে একটাবারের জন্য দেখতে পাই। আপন ভাই আপনি আমার জীবনের গল্পটা প্রচার করলে আমি খুব বেশি খুশি হব। আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা ভাই। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকের এই জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থেকে থাকে তবে 21 কোটি আছে শুধুমাত্র মুখোশ। দুনিয়াতে কোনটা মানুষ আর কোনটা মুখোশ সেটা চিনে বড় মুশকিল। প্রমাণ পেয়ে গেলেন তো বন্ধু। মানে একইভাবে দুজনে বড় হয়েছে এবং এমন টেকনিক্যালি রানা এমনভাবে হচ্ছে কৌশল অবলম্বন করেছে, এটা আসলে মানে আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর প্রসেস করেছে, ওর মাথাটাকে এত সুন্দরভাবে ও খেলেছে। এটা আসলে নর্মালি এটা চিন্তাই করা যায় না একটা। যাই হোক, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যদি আমি মন থেকে বলি, যদি সাক্ষী যদি বেঁচে থাকে যেন আল্লাহ যাতে অন্তত একটাবারের জন্য ওর সাথে সৈকতের সাথে দেখা করে। আর যদি আল্লাহ না করুক, যদি মরে যায় তাহলে যেন আল্লাহকে পরপারে ভালো রাখে। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন। দর্শক বন্ধুরা, রানার মতো বন্ধুদের কাছ থেকে সাবধান। মানে রানা নামের সব বন্ধু খারাপ না, বাট রানা টাইপের বন্ধুদের কাছ থেকে সাবধান, ওই টাইপের বন্ধুদের থেকে সাবধান। এটা হচ্ছে যদি আপনি জীবনের গল্পটা সম্পূর্ণ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বন্ধু কতটা শত্রু হতে পারে। তারই জ্বলন্ত প্রমাণ হচ্ছে রানা সৈকত ভাইয়ের জীবনের বাস্তব গল্পটা। দর্শক বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।